বিমানের সিটে বসে আছি আর ভাবতেছি পুরনো কথাগুলো, যাদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা, যাদের জন্য আমি একা চলতে শিখে গেছি। সবার জীবনে কিছু ঘটনা থাকে যা তাকে প্রতিনিয়ত তার হৃদয়টাকে কুরে করে খায়। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরও পাইনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি বিমান বাংলাদেশে ল্যান্ড করেছে। নিজ দেশে মাটিতে ফিরে আসতে পেরে নিজের মনের ভিতরে আজ খুব খুশি খুশি লাগতেছে। বিমান থেকে নেমে দেখি আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আফজাল চাচা। কেমন আছো চাচা তুমি? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়িতে উঠে বসো, অনেক বেলা হয়েছে, বাসায় যেতে হবে। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পরে স্যার ফোন দেয় আমাকে। কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কখন এসে পৌঁছেছো বাসায়? কিছুক্ষণ আগে স্যার। এখন তাহলে রেস্ট নাও, আর আগামীকাল একটু আমার বাসায় এসো তুমি। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল বিকালে যাব আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে যাই মনটাকে একটু ফ্রেশ করতে। বিকেলে পোশাক পরে বড় স্যারের বাসায় যাওয়ার জন্য তৈরি হই। চাচাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিই। ও আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি, আমি তরিকুল ইসলাম। আমার সম্পর্কে বাকি সব গল্পের ভিতরে জানতে পারবেন। এখন আমি আমার সম্পর্কে আর কিছু বলতে পারবো না। কিছুক্ষণের ভিতরে স্যারের বাসায় পৌঁছে গেলাম। তরিকুল, তোমাকে যার জন্য আমি বাসায় ডেকেছি সেটি হলো তুমি জাতিসংঘের শান্তি মিশনের কাজ শেষ করে আসছো, আর তাই আমি তোমাকে একটা কাজ দিতে চাই। এই কাজটা নিয়ে সিআইডি অনেকদিন যাবৎ তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। তাই তারা ওইখানে নতুন একটা মেয়ে সিআইডি অফিসার যোগ করেছে। আমি চাই এই কাজটা তুমি সমাপ্তি করো। আমার বিশ্বাস তুমি এই কাজটা পারবে। তুমি পারবা নারী পাচার ও মাদকের হাত থেকে, যুব সমাজ এবং সকল সমস্যার হাত থেকে দেশকে রক্ষা করতে। তরিকুল, তুমি এই মিশনের জন্য আগামীকাল বরিশালে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। বাসে এসে ভাবতেছি যে শহর ছেড়েছি বহু বছর আগে, সেই শহরে এখন আবার ফিরে যেতে হবে। সকালে গাড়ি নিয়ে বের হলাম সেই চেনা পরিচিত শহরে। ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে স্যারকে ফোন দিলাম। স্যার একটু সরকারি খরচে ফ্ল্যাট ভাড়া করে দিল আমাকে। আমি গাড়ি পার্ক করে রুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে আমার পুরনো সিমটাকে অন করলাম। আজ প্রায় অনেক বছর পর এই সিমটাকে অন করলাম। অন করে যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো চেক করা শুরু করলাম, তখন একটি নাম্বার দেখে পুরনো সিটিগুলো মনে পড়ে গেল। সব কিছু বাদ দিয়ে সাকিবের ফোন নাম্বার বের করে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ পরে সাকিব ফোনটি ধরলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো। তোর তো কোনো খবরই নাই, তুই এতদিন পরে ফোন দিলি কেন? তোকে আমি প্রায় 1.5 বছর আগে অনেকগুলো ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোন বারবার বন্ধ পাইছি। কিসের জন্য ফোন দিছিলি? তোর আদরের ছোট বোন আজ প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। ও তোর জন্য সারাক্ষণ কান্না করে, আর তার জন্যই তোকে ফোন দিচ্ছিলাম। তুই কোথায় আসস? এখন আমি কলেজ মাঠে আছি। তুই একটু পার্কে আয়। আমি এখনই সেখানে আসতেছি। তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। ও তাই? সাকিব, আমাদের বাসা কি এখনও সে আগের জায়গায় আছে? হুম। ও আচ্ছা ঠিক আছে। এটুকু কথা বলে এক রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে আমি তো পুরোই অবাক। কেননা আমি যখন বাসা থেকে চলে গেছিলাম তখন আমাদের বাসায় এমন ছিল না। পুরনো ঘর ভেঙে এখন বড় বাড়ি তৈরি করা হয়েছে। অনেক বড় বাড়ি, যা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। কেননা আব্বু একজন নামকরা ব্যবসায়ী। আমি রিক্সা ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। যদিও আমাকে কেউ এখন চিনতে পারবে না। আমি বাসার ভিতরে প্রবেশ করে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ফারিয়ার রুম কোনটা? আপনি কে, আর আপনাকে কেন আমি মেম সাহেবের রুমের কথা বলবো? আপনি ফারিয়ার কাছে গিয়ে এই কাগজটা দিবেন, তারপরেও যা বলবে তাই করবেন। আচ্ছা ঠিক আছে, দেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে গিয়ে ফিরে এসে বলল যে আপনাকে ম্যাম নিয়ে যেতে বলেছে তার কাছে, আপনি চলেন আমার সাথে। তারপর আমি তার সাথে ফারিয়ার রুমে গেলাম। আমিও রুমে প্রবেশ করার পর দারোয়ান চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকানোর পরে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আগে কতটা সুন্দর ছিল আমার বোন, আর আজ সেই বোনকে চেনা যাইতেছে না। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমাকে জড়িয়ে ধরে কথা বলতেছে ফারিয়া। তোদের দয় ভালো আছি, তোর এমন অবস্থা হলো কেমন করে? ভাইয়া, তা তো আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ফারিয়া শুকিয়ে গেছে অনেকটা। ওর চেহারা দেখলে নিজে খুব খারাপ লাগে। খারাপ লাগাটা স্বাভাবিক। পৃথিবীর সকল ভাই তার কলিজা বোনকে কতটা ভালোবাসে সেই ভাই বোনই ভালো জানে। এমন সময় স্যারের ফোন। তরিকুল, তোমার কাজে সাহায্য করার জন্য কিছু অফিসার তোমাকে দেওয়া হয়েছে। তারা পটুয়াখালী
ক্যান্টনমেন্টে থাকে। আগামীকাল সকালে তোমার কাছে গিয়ে পৌঁছবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারের সাথে কথা বলার পরে একটি মেয়ে রুমের ভিতরে প্রবেশ করে, খুব জোরে চিৎকার দিল। মেয়েটির চিৎকার শব্দ শুনে বাসার সবাই ফারিয়ার রুমে চলে আসলো। আমার আব্বু আম্মু, বড় দুই ভাই তারাও আসছে। তাদের সাথে দুজন অপরিচিত মেয়ে দেখলাম। আমার ধারণা তারা হয়তো বড় দুই ভাইয়ের বউ হবে। তাহলে এই মেয়েটাকে? কি হয়েছে এখানে নীল? এই ছেলেটি দেখুন ফারিয়াকে কিভাবে জড়িয়ে ধরেছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? এত সব কিছু নেগেটিভ ভাবো কেন? এই ছেলে তুমি কে? আর তুমি আমার মেয়েকে অমন করে ধরে আছো কেন? ফারিয়া, আমি গেলাম, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আমার পরিচয় জানতে চাইলে ফারিয়ার কাছ থেকে জেনে নেবেন। তোমার পরিচয় ফারিয়া নয়, তুমি নিজেই দিয়ে যাও। আমি হলাম তরিকুল ইসলাম, এবারের ছোট ছেলে, যাকে 5 বছর আগে বিনা অপরাধে বাসা থেকে তোমরা বের করে দিয়েছিলে। আমি হলাম সে তারিকুল ইসলাম, যে কিনা বারবার হাত জোর করে বলেছিলাম তোমাদের যে আব্বু আম্মু আমি কোনো অপরাধ করিনি। সবার কাছে বলেছিলাম সেদিন, কিন্তু তোমরা আমার কথা কেউ সেদিন বিশ্বাস করোনি। আমি হলাম সে তারিকুল ইসলাম, যার কথা তোমরা অবিশ্বাস করেছিলে। তোমরা একটি মেয়ের কথা বিশ্বাস করেছো। তোমরা সবাই নিজেদের বাসা মানুষকে বিশ্বাস করো না। তোমরা সবাই সিমির কথা সেদিন বিশ্বাস করেছো। আমাদের ভুল হয়ে গেছে বাবা, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে। আপনাদের আমি অনেক আগে মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে তুই আমাদের সাথে থাক বাবা। সেটা আর কখনো সম্ভব না। দেখ বাবা, তুই আর না করিস না, আমাকে আর তুই কষ্ট দিস না। আম্মু, আমি শুধু তোমার জন্য থেকে গেলাম, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে তোমার রুমে নিয়ে চলো। আম্মু, তোমার কাছ থেকে আমি কখনো কিছু লুকাইনি, আজকেও লুকাবো না। আমি বরিশালে আসছি কিছু কাজের জন্য, যার জন্য আমি বাসায় থাকতে পারবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার কাজ সঠিকভাবে শেষ করতে পারবো না। কি এমন কাজ যার জন্য তুই বাসায় থাকতে পারবি না? তোমাকে তা আমি কিছুদিন পরে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আম্মু, নীলা নামের মেয়েটিকে? তোর মেজো ভাইয়ের শালি। ও কিছুদিন এখানে থাকবে। ও একজন সিআইডি অফিসার। নীলা কিছু কাজের জন্য আমাদের এখানে আসছে। নীলা এখন থেকে আমাদের এখানেই থাকবে। আমি যাকে খুঁজতে চাইছিলাম সে ঘুঘু নিজে ফাঁদে এসে পা দিল। কি ভাবতেছিস? কিছু না, আমার কিছু কাজ আছে। আর তুমি খাবার দাও। আর ফারিয়াকে আমি আমার এক পরিচিত ডাক্তার দেখাবো আগামীকাল। তুমি সকালে তৈরি হয়ে থেকো। আম্মু খাবার দিতে চলে গেল। কিছুক্ষণ পরে নীলা আমার রুমে এসে বলতেছে, কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর নীলা যা বললো তা শুনে আমি তো অবাক, কেননা ও আমাকে বলতেছে, আপনি কি সিমিকে খুব ভালোবাসতেন? আপনি সিমির কথা জানলেন কি করে? ফারিয়া আমাকে আপনার সম্পর্কে সব কিছু অনেক আগেই বলেছে। সব বলে দিয়েছে আপনাকে? হুম। মান সম্মান তো আর কিছু থাকলো না। খাবার খেতে চলুন, আর অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবুন, কেমন? আমিও থেমে থাকার ছেলে নই। সকল কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে একটি কথা মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার নাম জীবন নয়। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তারপরে রাতে খাবার খেয়ে বাসা থেকে আমার ফ্ল্যাটে চলে আসি। রাতে রুমে বসে ল্যাপটপ অন করে সেখানকার সব কিছু ভালো করে জেনে নিতেছি। কিছুক্ষণ কাজ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে রুমে আসি। এর ভিতরে স্যার ফোন দেয়। তরিকুল, তোমার কাছে কিছু অফিসার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে। তোমরা আজ থেকে কাজে লেগে পড়ো। আমাদের হাতে সময় আছে মাত্র 5 দিন, সেটা মাথায় রেখে কাজ করো, কেমন? ঠিক আছে স্যার। কিছুক্ষণের ভিতরে 3 জন অফিসার আসলো। তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা কিছুক্ষণের ভিতরে মিশনে নেমে পড়ব, কেননা আমাদের উপর মহল থেকে 5 দিনের সময় দিয়েছে কাজটি শেষ করতে। আম্মু, তুমি ধাপ মেডিকেলে ফারিয়াকে নিয়ে যাও, বাকিটা আমি সব বলে দিচ্ছি ওইখানে ফোন করে। অফিসার, আপনারা সবাই আপনাদের পরিচয় দেন। স্যার, আমি হলাম সাকিব। স্যার, আমি রাফি। স্যার, আমি তাফসির। এখন আমরা সবাই এখানকার সবচাইতে বড় এবং নামকরা কলেজটি পর্যবেক্ষণ করতে যাব। যদি কোনো ক্লু পাই তাহলে তো ভালো। কলেজে গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর গালে ঠাস ঠাস করে আওয়াজ আসলো। আমি ঘুর কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এ তো নীলা। সরি, আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। ও ঠিক আছে। আপনি হঠাৎ আমাদের কলেজে কি মনে করে আসলেন স্যার? তারপরে অপরিচিত মেয়েকে ধাক্কা দেওয়া, এগুলো যে করেন তা কি আপনার গার্লফ্রেন্ড জানে? যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এই প্যার আমাকে ছাড়বে না মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন? তারপর নীলা আমার হাত টানতে টানতে কলেজে এক সাইডে নিয়ে আসলো। তুমি বরিশালে আসছো তা আমাকে বলনি কেন? তোমার যে আব্বু আম্মু আছে তা আমাকে বলনি কেন? কি হলো, কথা বলো।
কথাগুলো নীলা রাগে মুডে আমাকে বলল। কেন বলেনি তা তো বুঝতে পারছো, গতকাল তাই না? আরেকটু কথা, বিয়ার আগে তো শ্বশুরবাড়ি থাকছে না, এমন কপাল কয়জনের আছে? তুমি যে সিমি নামের কোনো মেয়েকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, তা আমাকে বলনি কেন? পুরনো স্মৃতি স্মরণ করতে চাই না তাই। তোমার বুকে এতটা কষ্ট, তারপরেও তুমি আমাকে তা না বলে সবসময় হাসি খুশি থাকো সবার কাছে। তোমাকে বোঝা বড় দায়। তোমাকে গতকাল বাসায় দেখে অনেক খুশি হয়েছিলাম, তবে মেজাজটাও গরম হয়ে গেছিল তোমার প্রতি, তাই গতকাল তোমার সাথে অমনভাবে কথা বলেছি। প্লিজ ক্ষমা করে দাও। ভালোবাসা মানুষকে কখনো মাফ না করে থাকা যায় বলো? এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কলেজে আসছো কিসের জন্য? কলেজটিতে ঘুরতে আসছি। নীলা, তুমি তো একজন সিআইডি অফিসার, তা আমাকে আগে বলনি কেন? তার জন্য সরি, আর কখনো এমন হবে না। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। নীলা হলো আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার প্রায় 2 বছর যাবৎ পরিচয়। ওর সাথে একটি অনুষ্ঠানে ঢাকাতে দেখা হয়, তারপরে ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় আমাদের জীবনের নতুন পথ চলা। তবে আমার আসল পরিচয় ও আজ পর্যন্ত জানে না। ও জানে যে আমি একজন সাধারণ মানুষ। চলো তুমি আমার সাথে, তোমাকে আমি কলেজটিকে ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি চোখের ইশারায় তাপসিরদের পিছনে পিছনে আসতে বলি আর সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলি। নীলা আমাকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে আমার চোখ দুটি আটকে যায়, কেননা একটি ছেলে কলেজের পিছনে এসে একটি ব্যাগে করে কি যেন নিয়ে যাইতেছে। আর সে ছেলেটি কাজটি খুব ভয়ের সাথে করতেছে। ছেলেটিকে দেখে আমার সন্দেহ হলো কিছুটা, তাই তাপসিরকে চোখের ইশারায় ছেলেটিকে ফলো করতে বললাম। চলো আমরা দুজনে একটি গাছের নিচে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা খুবই জরুরি কথা। ওকে, তাহলে একটি গাছের নিচে বসে কথা বলি। গাছের নিচে বসার পর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণ পরে নীলা বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কথাগুলো বলবো যে কেমন করে সেটাই ভাবতেছি। তুমি কথাগুলো অন্যভাবে নিও না, কেমন? বলো। আসলে আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে, এখন তুমি কিছু একটা করো। তুমি নিজে বলো, আমি এখন তোমার জন্য কি করতে পারি? তুমি আমার বাসায় গিয়ে আমাদের কথা বলো। আমার কেন চাকরি নেই সেটা তুমি ভালো করে জানো অনেক আগে থেকেই। আমি নিজের খরচ অনেক কষ্ট করে জোগাড় করে চলাফেরা করি। তোমাকে বিয়ে করলে কি করে খাওয়াবো বলো? আমার যে চাকরি আছে তা ভুলে গেছো? তাছাড়া তোমার বাবার কি কোনো কিছু কম আছে? আমি কেউ নই, আর আমি তার সম্পত্তি কখনো ভোগ দখল করবো না, কখনো না। সব কিছু বাদ দিয়ে তুমি আমার বাসায় যাও, গিয়ে দেখো তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তারা যেন আমার বাবার পরিচয় জানতে না পারে। তোমরা যে আগে থেকে আমাদের পরিবারের আত্মীয় তা যেন তারা বুঝতে না পারে। আমি চাই না আমার জন্য তোমার বোনের এবং তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে ক্লাস করো, আমি একটু একা একা কলেজটি ঘুরে দেখি। আমি নীলার কাছ থেকে চলে এসে তফসিরের কাছে চলে আসি। তফসির, ছেলেটির কি খবর এখন? স্যার, ছেলেটিকে আমাদের বাসায় আটকে রেখেছি। এমন সময় বড় স্যার আমাকে ফোন দিলেন। তরিকুল, তোমাকে আজকে রাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য নেপালে যেতে হবে। স্যার, তাহলে এদিকের কাজগুলো কে করবে? তাপসিররা মিলে কিছুদিন ওরা তদন্ত করুক আপাতত। আর তুমি এখনই বাসায় গিয়ে রওনা দাও। 2 PM ফ্লাইটে ঢাকা চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। তফসির, তোমরা এদিকের কাজটা সামলাও, তবে তারা যেন বুঝতে না পারে তোমাদের আসল পরিচয়। আমি এখন ঢাকা যাব এবং রাতে নেপাল। আমার কিছু কাজ আছে, যার জন্য সেখানে প্রায় 20 দিনের মতো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে রেডি হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। নেপালে এসে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। আমি নেপালে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন তাহলে তুমি রেস্ট নাও, আর তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা শেষ করো ভালোভাবে। ইনশাল্লাহ। নেপালে আমার বিভিন্ন কাজের মাধ্যমে কেটে গেল 10 দিন। এই 10 দিনে পরিচিত কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। অন্যদিকে নীলার আব্বু নীলাকে বলতেছে, নীলা, তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তোমার আগামী 2 দিন পরে বিয়ে। তুমি যার জন্য অপেক্ষা করতেছো তার কি আছে বলো? তার কিছুই নেই, একটা চাকরি পর্যন্ত নেই। আর আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে। এরপরেও তুমি চাও বলো? তোমার তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে জীবনযাপন করতে পারবে। নীলা কিছুক্ষণ ভেবে দেখলো যে তার আব্বু যা বলতেছে তাই সত্যি। নীলা বিয়েতে রাজি হয়ে গেল। বলতে বলতে নীলার বিয়ের কাজ শেষ হয়ে গেল। ছেলে আর্মিতে চাকরি করে। আমার কাজ শেষের পথে আমি নেপালে আসছি। আজ 20 দিন হলো। আমি আগামীকাল সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেব। দেশে এসে স্যারকে ফোন দিলাম। স্যার, আমি দেশে পৌঁছেছি। আমি এখন কি বরিশালে যাব? ঢাকাতে তো আমার কোনো কাজ নেই। এখন তুমি বরিশালে চলে যাও ফ্লাইটে করে। বরিশালে এসে ফ্ল্যাটে প্রবেশ করে দেখি যে তাফসিরের এবং রাব্বির রুম খোলা,
কিন্তু সাকিবের রুম তালা দেওয়া। আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাফসিরকে ডাক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের রুমে তালা দেওয়া কেন? স্যার কিছুদিন আগে কলেজে যাওয়ার পরে আপনার সাথে যে মেয়েটির সাথে কথা হয়েছিল, সেই মেয়েটির সাথে সাকিবের কিছুদিন আগে বিয়ে হয়েছে। সাকিব তার বউয়ের সাথে ঘুরতে গেছে। সাকিব সে এখন আর মিশনে কাজে তেমন একটি সময় দেয় না, সারাদিন বউ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে, এখন বর্তমান মেয়েদের কিছু বলার নেই। তারা যেখানে টাকা দেখবে তারা সেখানে টাকার পেছনে ছুটবে। সব সম্পর্ক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসে না। তাদের ভালোবাসাটা আসলে একটি অভিনয় মাত্র। এসব কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। স্যার আপনি ঠিক আছেন তো? এমন সময় রাফি এসে বলতেছে, স্যার কলেজের কিছু বখাটে ছেলে বলতে কলেজের ভিপির ছোট ভাই কলেজের মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে। সাকিব এইমাত্র আমাকে ফোন করে জানালো। সেখানে গেলে আমাদের পরিচয় আর গোপন রাখা যাবে না। তবে আজ পর্যন্ত আমার আসল পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু আজ তা সবাইকে জানানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কেননা নায়কদের সম্মান আমি সবসময় করি। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে কলেজে মেয়েদের ইজ্জত রক্ষা করা হলো আমাদের প্রধান কাজ। সবাই সবার গান নিয়ে তৈরি হও, এখন কলেজে যাব আমরা। আমি গানটি কোমরে গুজে নিয়ে রওনা হই কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে কলেজের 3টি গাড়ি প্রবেশ করলো। গাড়িগুলো দেখে কলেজের সবাই অবাক, কেননা গাড়িগুলো হলো সিআইডি দেখে কলেজের সবাই অবাক। সিআইডি অফিসারদের ফোন করে নীলা কলেজে আসতে বলেছিল। সিআইডি অফিসারের ভিতর থেকে একজন বলতেছে, এই তোদের এত বড় সাহস কলেজে মেয়েদের সাথে খারাপ আচরণ করিস? সাহসের কি দেখেছেন? আমি হলাম এখানকার এমপির ছেলে এবং এই কলেজের ভিপির ছোট ভাই। এখন যে তোকে জেলে যেতে হবে। আপনার ফোনে এখনই একটি ফোন যাবে। এই কথা বলার পরে অফিসার ফোনের দিকে তাকানোর সাথে সাথে ছেলেটি একটি মেয়েকে ধরে তার দিকে বন্দুক তাক করে বলতেছে, এখন তোরা যদি আমাদের কোনো ক্ষতি করতে চাস তবে। কথাটি বলার সাথে সাথে ছেলেটির 2 হাতে গুলি এসে লাগে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা থেকে সবাই অবাক, কেমন করে এটা হলো। সবাই মাটির দিকে ভালো করে তাকিয়ে দেখতেছে আমাদের 3 জনকে, আমাদের হাতে বন্দুক। সবাই ভাবতেছে যে আমরা কে, আর আমাদের আসল পরিচয় বা কি। সবচাইতে নীলা আমাকে নিয়ে ভাবতেছে। যখন আমি সবার সামনে এসে পৌঁছালাম তখন সাকিব সবার ভিতর থেকে বলে উঠল, স্যার আপনি এখানে? আপনি কখন নেপাল থেকে আসলেন? সাকিবের মুখে স্যার ডাক শুনে সবাই অবাক। সাকিব তুমি তারিকুল স্যারকে বলতেছো কেন? স্যার হলেন বাংলাদেশের অন্যতম একজন আর্মির মেজর। তোমরা যে আর্মির মেজর তরিকুলের নাম শুনেছ, যে কিনা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অনেক সুনাম অর্জন করেছে, যে কিনা দেশের বাইরে অনেক ভালো কাজের জন্য সরকারের কাছ থেকে অনেক মেডেল পেয়েছে, জাতিসংঘ শান্তি পুরস্কার পর্যন্ত সে পেয়েছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি, সে হলো আমাদের এই স্যার। আমার পরিচয় জানতে পেরে সবাই আমাকে স্যালুট দিল। আমার আসল পরিচয় জানতে পেরে এখানে থাকা সকলের ভিতর থেকে একজন খুব চমকে উঠেছে। সেটা আর কেউ নয়, সে হলো নীলা। এটা কি করে সম্ভব? ও একজন অফিসার তো আমার কাছে এতদিন লুকিয়ে রাখছে। আমি কিনা টাকার লোভে পড়ে অন্য একজনকে বিয়ে করলাম। সিআইডি অফিসারদের বললাম, অফিসার আপনারা এই ঝাড়ের লোকগুলোকে ধরে নিয়ে যান। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই তাপসিরদের রুমে যেতে বললাম। আমি একা কলেজ থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টে বসলাম। কিছুক্ষণ পরে ওইটা খাবার নিয়ে আসলো, কিন্তু আমি লক্ষ্য করতেছি একটা মেয়ে অন্য একটি টেবিলে বসে তার ফোনের দিকে তাকাচ্ছে একবার, এবং তারপরে আমার দিকে তাকাইতেছে। এমন অনেকবার তাকাইতেছিল। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। আমি বুকের উপরে তাকে দেখি যে মেয়েটি রেস্টুরেন্টে আমাকে বারবার দেখছিল, সেই মেয়েটি। আমাকে ও সম্পর্কে কিছু এখন জানতে হবে, যে করেই হোক। ও এখন ঘুমিয়ে আছে, সো এটাই আমার সময়। কিন্তু কি করে জানবো ও তো আমার বুকের উপরে ঘুমিয়ে আছে? এই কথাগুলো ভাবতেছি এমন সময় আমার পাশে থাকা একটি মোবাইল দেখতে পাই। মোবাইলটি হয়তো মেয়েটির। আমি যখনই মোবাইলটি হাতে নেই তখন অন করে দেখি যে ফোনে কোনো প্যাটার্ন দেওয়া নেই। বর্তমানে এই ডিজিটাল যুগেও যে কেউ ফোনে প্যাটার্ন দিয়ে রাখে না, তা কি ভাবা যায় বলুন তো? ফোনের গ্যালারি চেক করে আমি যা দেখলাম, আসলে সেটা আমি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এটা কি করে সম্ভব? তাহলে কেন এতদিন আমার কাছে এত কিছু লুকিয়ে রাখলো? এর মানে কি? আমার কাছে এগুলো ভাবতেই কেমন যেন লাগে। আমিও এর শেষ পর্যায়ে দেখতে চাই। আমি যে তার সব কিছু জানি তা কখনো ধরতে দিব না। রাত প্রায় 3টা বাজে। এই মুহূর্তে করে কিছু বলা যাবে না। আমি মেয়েটাকে আমার বুকের উপর থেকে সরিয়ে নিচে নেমে এসে হাসপাতালে বিল পে করে আমার বাসায় চলে আসি। এখন আমার অনেক কাজ অসম্পূর্ণ, কিছু কাজ আছে, আর সেই কাজ আগামীকাল থেকে শুরু হবে। এই কাজ করতে গিয়ে যদি বেঁচে ফিরি তবে সবার সাথে দেখা হবে, তা না হলে না।
এখন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। কেউ ছাড় পাবে না। সবার জন্য এখন থেকে আতঙ্কের একটি নাম থাকবে, আর সেটা হলো তরিকুল। সকল অন্যায়কারী এই নামটা শুনলে ভয় পাবে। বাসায় এসে শুয়ে ঘুম দিলাম। অন্যদিকে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে আমি হাসপাতালে নেই। সে ডাক্তারের কাছে থেকে জানতে পারে যে আমি হসপিটালের সব বিল পরিশোধ করে বাসায় চলে আসছি। হাসপাতাল থেকে মেয়েটি আমাকে খুঁজতে বের হয়। আমি ঘুম থেকে তাপসিরকে রেডি হতে বলি। আমরা এতদিনে এখানকার নারী পাচারকারীদের, মাদক ব্যবসায়ীদের, অন্যায় অত্যাচারকারীদের, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচন করার মতো আমার কাছে একটি ডকুমেন্ট আছে, যেটা তাপসিররা এতদিন থেকে এখান থেকে জোগাড় করতে পারেনি। আমি সেটা বাইরে থেকে জোগাড় করেছি, কেননা এটা হলো আমার এলাকা। এখানে আমার ফ্রেন্ডের অভাব নেই। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজগুলো সহজ করে ফেলেছি। স্যার সাকিব বাসায় নেই, সে গতকাল বাসায় আসেনি। আরেকটি কথা স্যার, আপনাকে গতকাল অনেকগুলো ফোন দিলাম, কিন্তু আপনি ফোন ধরলেন না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। ওদের কারোর সাথে গতকাল রাতের কথা বলা যাবে না। তাপসির, সাকিবকে ফোন করে এখন আমার সাথে দেখা করতে বলো। এতদিনে যত ও ইনফরমেশন কালেক্ট করেছে তা নিয়ে দেখা করতে বলো, যদি চাকরি বাঁচাতে চায়। জি স্যার। তারপরে আমরা তিনজন মিলে রওনা দিই। কিছু দূরে আসার পরে আমি যা দেখলাম তা দেখে মাথাটা গরম হয়ে গেল। কিছু ছেলে মিলে রিক্সায় বসা গতকাল সেই মেয়েটিকে কিছু বকাতে ডিস্টার্ব করতেছে। তাপসির, গাড়িটার সামনে ওই রিক্সার কাছে দাঁড় করাও, ওইখানে কিছু কাজ আছে। আমি গাড়ি থেকে বের হয়ে কোনো কথা না বলে বকাটেগুলোকে মারতে শুরু করলাম। তোদের এত বড় সাহস, মেয়েদেরকে রাস্তায় টিজ করিস? তোদের ঘরে কি মা বোন কেউ নেই? হারামিগুলো, তোদের মতো কিছু ছেলেদের জন্য আর সকল ছেলেরা মেয়েদের চোখে খারাপ। তাপসির, পুলিশকে ফোন করে বলো এইগুলোকে থানায় নিয়ে যেতে। কিছুক্ষণ পরে পুলিশ বখাতেগুলোকে থানায় নিয়ে যায়। আপনি একজন মুসলিম মেয়ে হয়ে যে পোশাক পরে বের হয়েছেন, এইগুলো কি ইসলাম সমর্থন করে বলুন? এরকম বিপদভাবে চলাফেরা বাইরে করলে আপনাদেরকে বখাটে টিজ করবে না তো সালাম করবে? বাইরে বের হলে পদ্মা সাগরে বের হওয়া যায় না? এত দামি পোশাক না পরে কম দামের একটা বোরকা কিনে বাইরে বের হবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ টিজ করবে না এবং বাজে মন্তব্য বা ইজ্জতের উপর কখনো ক্ষতি করবে না। আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে সবসময়, ইনশাল্লাহ। আপনি এখন বাসায় যান। তাপসির, গাড়ি চালু দে। তারপর তাপসিরকে নিয়ে চলে আসি এখানকার এমপির বাসায়। এমপি সাহেব আমাকে দেখে বলতেছে, স্যার আপনি? আমি এখানে এসেছি আপনার সাথে কথা বলতে। বলেন। এই ফ্যাক্টরি কি আপনার? অনেক কিছু প্রতিষ্ঠানের নামে বললাম তাকে। তবে এইগুলোর নাম আপনি জানলেন কি করে? আপনার সকল 2 নম্বরই কাজের প্রমাণ আমার কাছে আছে, বুঝলেন এমপি সাহেব? মুখ সামলে কথা বলেন অফিসার, এটা আমার বাসা, সো কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমি কোনো অপরাধীকে ভয় পাই না কখনো, এবং ভয় করে কথা বলি না, বুঝছেন? আপনি একজন এমপি হতে পারেন সবার কাছে, কিন্তু আমার কাছে আপনি একজন অপরাধী। অফিসার আপনি কিন্তু বেশি বলতেছেন। এমপির কথা শুনে মাথা গরম হয়ে গেল। তাপসির, তুই এমপি সাহেবকে হ্যান্ডকাপ পরা, দেখে ওনার কোন বাপ খালু এসে ছাড়িয়ে নিয়ে যায়। ওনার ক্ষমতা না দেখলে আমার ঘুম হবে না। ওনাকে জেলে নিয়ে একটু এমপির আপ্যায়ন করিস, কেমন? একটি কাগজে সাইন করে রাফির হাতে দিলাম। রাফি এই কাগজটি সাকিবকে দিবে। কাজে ত্রুটি করার জন্য তার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওদেরকে থানায় পাঠিয়ে দিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। স্যারকে ফোন দিলাম। স্যার, এমপিকে ধরেছে, তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের কাছে। যে কাজটা কেউ করতে পারেনি আজ সেটা তুমি করে দেখালে তরিকুল। তোমার জন্য আমাদের অনেক গর্ব হয়, বুঝেছো বাবা? স্যার, আমি সাকিবকে চাকরি থেকে, আর আমাকে স্যার বলতে না দিয়ে সে বলা শুরু করলো। তাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, এই তো, কোনো সমস্যা নেই। তোমার যা ভালো লাগে তা করো, আর কোনো সমস্যা হলে আমাকে তুমি বইলো। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বাসায় এসে আমি যা দেখলাম তা দেখে আমি অবাক। কেননা আমার বাড়িতে সাকিব এবং নীলা, তারা 2 জন ভাবির সাথে কথা বলতেছে। আমাকে এই বাসায় দেখে সাকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। স্যার আপনি এখানে? আমাদের বাসায় আমি আসবো না তো কে আসবে? অন্য কেউ আসবে বলো। আমি আর কোনো কথা না বলে উপরে চলে আসি। আমি সোজা ফারিয়ার রুমে প্রবেশ করি। ফারিয়া আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে। এখন কেমন আছিস ফারিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো দেখতেছি এই 1 মাসে আল্লাহর রহমতে বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ বললেই চলে। আচ্ছা, আম্মুর রুমে চল এখন। তারপরে আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ আম্মু বলল যে আমাকে এখন বিয়ে করতে হবে। আমি বিয়ে করব, তবে 1 মাস পরে। তা ঠিক আছে, তবে মেয়ে কিন্তু আমি পছন্দ করে রেখেছি, পরে কিন্তু আমার কথার বাইরে যেতে পারবি না। অন্যদিকে সাকিব, তুমি তরিকুলকে দেখে স্যার ডাকলে কেন? সে হলো একজন আর্মির মেজর অফিসার তরিকুল ইসলাম। এত বড় অফিসারও, আর তা আমরা কেউ জানি না। স্যার, এতদিন বাইরে ছিলেন, তা কি আপনারা জানেন না, কেননা ও আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি।
এমন সময় রাফি আমাদের বাসায় আসে সাকিবের কাছে। তবে রাফি এখন আর জানে না যে এ বাসাটা আমাদের। সাকিব, এটা তোর জন্য। একটি কাগজ এগিয়ে দিতেই সাকিব বলল, এইটা কি স্যার, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল? আপনাকে স্যার সকালে গত কয়েকদিন সকালে ইনফরমেশন নিয়ে স্যার আপনাকে দেখা করতে বলেছিল, কিন্তু আপনি তা করেছেন। আপনার কাজের প্রতি যে অবহেলা করেছেন তার জন্য আপনাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। এমন সময় আমি ফারিয়াকে নিয়ে উপরে থেকে নিচে নামতেছিলাম। আমাদের দেখে রাফি বলে উঠল, স্যার আপনি এখানে? এটা আমাদের বাসা, আর তুমি হঠাৎ করে আমাদের বাসায়? ও বুঝেছি, তুমি তাফসিরকে ফোন করে এখানে আসতে বলো। আজকে সবাই আমাদের বাসায় দুপুরে খাবার খাবে, কেমন? এখন তোমরা সবাই গল্প করো, আমি বাইরে থেকে ফারিয়াকে নিয়ে ঘুরে আসি। সবাই আড্ডা দিতেছে, আর আমরা দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে সবাই একসাথে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখি রাফি আর ফারিয়া দুই গা ঘেঁষে হেসে কথা বলতেছে। আমি একটি কাশি দিলাম, সাথে সাথে দুজন দুই দিকে সরে দাঁড়ালো। রাফি এবং ফারিয়া, এদিকে আসো। রাফি, আমি কোনো কথা পেঁচিয়ে বলা পছন্দ করি না, আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে তুমি। রাফি, তুমি কি ফারিয়াকে ভালোবাসো? স্যার। ফারিয়া, তোর কিছু বলার আছে এতে? তুমি যে ভালো বুঝবে তাই হবে ভাইয়া। রাফি, তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, কেমন? হুম। এমন সময় আমার ফোনে একটি কল আসে। তারপর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বললো তা শুনে তো আমি অবাক, কেননা সে ফোনটি দিয়েছে একজন সিআইডি অফিসার, আর সেই সিআইডি অফিসার হলো একজন মেয়ে। আমি যতটুকু জানি যে এখানে গত 3-4 দিন আগে সিআইডি অফিসে নতুন একজন এসপি এসেছে, কিন্তু আমি তাকে সময় স্বল্পতার জন্য দেখা করতে পারিনি। এখন আমাকে তার অফিসে দেখা করতে বলে, এবং তার কাছে একজন ক্রিমিনাল আছে যে কিনা আমাদের মিশনে শেষ টার্গেট ছিল, তাকে সে গ্রেপ্তার করেছে। আমি তৈরি হয়ে সোজা সিআইডি অফিসে চলে আসি। অফিসের ভিতরে প্রবেশ করে আমি যখন এসপি রুমে প্রবেশ করলাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো সেদিনে মেয়েটি। তবে তাকে এই পোশাকে দেখে ততটা অবাক হয়নি যতটা সে আমাকে ভেবেছিল। আপনারা হয়তো ভাবছেন কেন আমি অবাক হলাম না। ফ্ল্যাশব্যাক, সেদিন হাসপাতালে বসে আমি যখন তার ফোন নিয়ে অনেকক্ষণ ঘাটলাম, তখন তার ফোনে তার পরিচয় সম্পর্কে জানতে পারি। আর এই মেয়েটি আমার কাছে অপরিচিত হলেও তার কাছে আমি হয়তো পরিচিত, কেননা এই মেয়েটি হলো বড় স্যারের মেয়ে, আর সেটি স্যার আমার কাছ থেকে গোপন রাখে। পরে আমি স্যারের সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নিই। সে আমার জন্য এখানে আসছে, ও আমাকে অনেক ভালোবাসে, তার জন্য এখানে আসছে, আর আমাকে সবসময় ও নজর রাখে। বর্তমানে কেমন আছেন ম্যাম? আমি আপনার কোন জনমের ম্যাম? আপনি আমাকে নাম ধরে ডাকবেন, আমার একটি নাম আছে। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, তা আমাকে আর বলতে হবে না। আপনি আমার সম্পর্কে সব জানলেন কি করে? সেটা বলা যাবে না, আর আপনি বলে যাবেন না আমি কে আর কি আমার পরিচয়। তা অবশ্য ঠিক, তবে বলেন তো দেখি আমার নাম কি? আপনার নাম হলো মায়া, আপনার বাবা সে হলো আমাদের বড় স্যার, আর আপনি এখানে আসছেন একজন মানুষের খোঁজে, যাকে আপনি না দেখে প্রায় 3 বছর যাবৎ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে মিস মায়া? তবে আমার একটি প্রশ্ন, আর সেটা হলো আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগেই দিয়েছি। কি সব খালি আপনি আপনি করে আমাকে ডাকতেছো তুমি? সব কিছু জেনেও কেন তুমি আমাকে আপন করে নিতেছো না? আমাকে যদি পেতে চাও তবে আমার আম্মুর কাছে গিয়ে বলো। তোমার আম্মু যে বলেছে তার মেয়ে পছন্দ করা আছে আর তাকে তোমার বিয়ে করতে হবে, সেই মেয়েটিকে জানো তুমি? আমার কাছে আম্মু বললে তো জানবো, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। তখন যেহেতু কিছু জানোনি, তবে এখন শুনে রাখো, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, আর এর আগে তোমার সাথে যা হয়েছে তা ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবনটাকে পরিচালনা করো। তুমি যাকে ধরেছো তাকে কি পুলিশে দিয়েছো? তাহলে তো ভালোই, আমার মিশন তাহলে শেষ। ভালো থেকো, বেঁচে থাকলে আবার দেখা হবে। মায়ের সাথে কথা বলে বাসায় এসে স্যারকে ফোন দিলাম, মিশন শেষের কথা বলি। তবে আমি জানি যে মিশন কতটুকু শেষ হয়েছে। আমি চাই না এই মিশনটাকে কোনোভাবে হেয় করতে। মিশন এখনও শেষ হয়নি, শুধু এগুলো বলতে হয়েছে মায়ার জন্য। আমি চাই না এই মিশনে ও জড়িয়ে কোনো সমস্যার সম্মুখীন হোক। তাই এই মিশনে আমরা এখন আর সতর্কতার সাথে কাজ শেষ করব ইনশাআল্লাহ। বাসায় এসে রাতে রুমে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতেছি, এমন সময় কে যেন রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। পরে তাকে দেখে আমি তো অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো মায়া। কি করতেছো মেরি জান? কিছু কাজ করতেছি। তারপরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসিরকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে।
তাফসির, আমাদের গোপন কথা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না স্যার। আমাদের যে করে হোক এই নারী পাচারকারীদের গডফাদারকে ধরতে হবে। একজনকেও ছাড়া যাবে না, সবকটাকে ঘেরা করে উপরে ফেলে দিতে হবে, তা যে কোনো মূল্যে। তারপর আমরা দুজন কলেজে এসে কলেজটিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম, আর কলেজে বিভিন্ন জায়গায় কিছু গোপন ক্যামেরা লাগালাম। আমাদের একটা টার্গেট, আর সেটি হলো বরিশালকে সকল সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা। রাতে মনিটরের সামনে বসে আছি, কোনো তথ্যই পাইতেছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। তখন একজন লোককে দেখতে পেলাম, তবে তার চেহারা দেখা যায়নি। তবে একটি লাশ পড়ে থাকতে দেখলাম কলেজের সামনে। এখন মিশনটা আবার ঘুরে গেল, নতুন রূপ নিতেছে। আমাদের আরো কঠিন হয়ে গেল মিশনটা। স্যার, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। তাফসির, আগামীকাল কলেজে আরো ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে, আর আমাদের নজরদারি বাড়াতে হবে। তাফসির, কলেজের সামনে আমাদেরকে আগামীকাল থেকে ছদ্মবেশে নজর রাখতে হবে। আমাদের জানতে হবে কে এই খুনটি করেছে আর কিসের জন্য করেছে। তবে পুলিশ অথবা সিআইডি অফিসার কেউ যেন জানতে না পারে যে আমরা মিশনে এখনো আছি। স্যার, কলেজের ভিতরে ছদ্মবেশে ঢোকার একটি ভালো উপায় আছে। কি উপায়? স্যার, আপনি আর আমি আগামীকাল কলেজে পুচকা বেচবো, তারপরে সকলের মনের কথা জানবো এবং তথ্য সংগ্রহ করব। তোর আইডিয়া ঠিক আছে, তবে কলেজের ভিতরে কিছু লোক রাখতে হবে। কিছু অফিসার ছদ্মবেশে কলেজের স্টুডেন্ট হিসেবে ভিতরে প্রবেশ করিয়ে দিব। স্যার, আমি খুব ভালো পুচকা বানাতে পারি। জম্বে এবার পুচকা বেচে ধরবো মোরা নারী পাচার। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালে অনেক কাজ আছে। সকালে আমি আর তাফসির ফুচকা দোকান নিয়ে কলেজে যাই। রাফি আছে কলেজের বাইরে ছদ্মবেশে। স্যার, পুচকা তো বেশি মেয়েরা নিতেছে। আমার কিন্তু স্যার একটি মেয়ে পছন্দ হয়ে গেছে। খুব ভালো, তবে আগে কাজটা শেষ করি, তারপরে তোকে নিয়ে ভেবে দেখব। কিছুক্ষণ পরে, তাফসির, আমি যা দেখতেছি তুমিও কি তা দেখতেছ? স্যার, কলেজে পিয়নের কথা বলতেছেন। রাফিকে বলো পিয়নের দিকে ভালো করে নজর রাখতে। রাতে বাসায় এসে রাফিকে বললাম পিয়নকে ফলো করে কি জানতে পারছে তা আমাকে বলতে। স্যার, আজকে রাতে আমাদের মিশনের শেষ রাত বলে মনে হচ্ছে। আর স্যার, আপনার কথা মতো সবাই জেনে গেছে যে এমপি সাহেব এখানকার জেলে আছে। নারী পাচার এবং মাদক ব্যবসায়ীর সাথে যে ধরা পড়ে গেছে সেটা সবাই জেনে গেছে। তাফসির, মনিটর অন করো। আমরা মনিটরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু কিছু তথ্য পাইতেছি না। হঠাৎ কলেজে পিয়নকে দেখলাম কলেজের ভিতরে প্রবেশ করতে। রাত প্রায় 1:30 বাজে। এমন সময় সে কলেজের ভিতরে প্রবেশ করলো। আমি কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে নজর রাখলাম। কিছুক্ষণ পরে যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমার মাথা ঘুরে গেল, কেননা সে হলো আমাদের সকলের সম্মানিত একজন ব্যক্তি, যাকে সবাই শ্রদ্ধা করে, যিনি হলেন হাজারো ছাত্রছাত্রীর শিক্ষার কারিগর। তিনি আর কেউ নয়, তিনি হলেন কলেজের অধ্যক্ষ স্যার। তার মানে কলেজের মেসে ছাত্রীদের ধর্ষণ করা হতো, তাদের নানাভাবে নির্যাতন করা হতো, তাতে স্যারের হাত ছিল। তার মতো মানুষকে নারী পাচার করে, এইসব ভাবতে কেমন লাগে। স্যার, এখন কি করবেন? মিশন শেষ করে দেব আগামীকাল, তবে কাজগুলো করতে হবে খুব সতর্কতার সাথে। জি স্যার। আমরা আর কিছুক্ষণ মনিটরের সামনে বসে থেকে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসির, রাফি আর আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসে। নাম্বারটা আমার কাছে এক সময় খুব পরিচিত ছিল, তবে নাম্বারটা তখন যতটা পরিচিত ছিল এখন তার থেকে বেশি অপরিচিত, কারণ নাম্বারটা হলো নীলার। ফোনের অপাশ থেকে বলতেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাকিবের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া যায় না? একজন বেকার ছেলে কি করে একজন আর্মি অফিসারের চাকরি ফিরিয়ে দিবে বলেন? তাছাড়া আমি একজন অলসতা মানুষকে কখনোই আর ফিরিয়ে আনবো না। একটিবার ভেবে দেখো। আমার হাতে কিছু করার নেই, আপনি বরং বড় স্যারের সাথে কথা বলেন। তাফসির, গাড়িটা একদম কলেজের পাশে রাখবা। আমাদের আগে মেয়েদের উদ্ধার করতে হবে, তবে খুব সতর্কতার সাথে। স্যার, এখন তাহলে কি করবেন? সবাই মাস্ক পরে নাও আর আমাকে ফলো করো। আমরা কলেজের ভিতরে প্রবেশ করে চারিদিকে ভালো করে দেখে নিয়ে ছাত্রী হোস্টেলে চলে আসি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যে রুমে মেয়েদের আটকে রেখেছে সেই রুমের দরজা ভেঙে প্রবেশ করে ভিতরে। রুমের ভিতরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি তো পুরোই অবাক। এটা কি করে হতে পারে যেখানে একজন সিআইডি অফিসার, সে এখন এই রুমে বন্দী, আর তা কেউ জানে না সে কথা। আমাকে দেখা মাত্রই মায়া এসে আমাকে জড়িয়ে ধরে। মায়া, তুমি এখানে আসলে কেমন করে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। গতকাল যখন আমি অফিস শেষে রাত করে বাসায় আসতেছিলাম তখন কিছু গুন্ডা এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। তুমি এখানে আসলে কি করে? আমি কি তা কি ভুলে গেছো? মুস্কি একটি হাসি দিয়ে কথাটি বললাম। আজ বুঝতে পারলাম কেন তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে এতটা সম্মান করা হয়। তোমার কাজের তুলনা হয় না, তোমার কাজের প্রতিটি ধাপে থাকে রহস্য। এই জন্যই তোমাকে আমার কাছেও অনেক ভালো লাগে, শুধু তা তোমাকে আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। কিছু বলছো নাকি তুমি আমাকে? কই না তো।
ঘাবড়ে গিয়ে কথাটি মায়া বলল, তাফসির, তুই সবাইকে নিয়ে কলেজে মাঠে আয়। আমি আর রাফি এবং মায়া কলেজের অধ্যক্ষ স্যারের রুমে আছি। কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আপনারা আমাদের আর ভালো থাকতে দিলেন কই? মানে? মায়াটা হলো কলেজের মেয়েদেরকে এবং কলেজের বাইরের মেয়েদেরকে পাচার করে কে? কলেজের মেয়েদের মধ্যে থেকে প্রতি রাতে একজনকে ধর্ষণ করে কে স্যার? আপনি বিনা প্রমাণে আমাকে দোষী করতে পারেন না। ও তাই নাকি? রাফি, মায়াকে নিয়ে ভিতরে আসো। স্যার মায়াকে দেখে ঘাবড়ে গেল। আরও প্রমাণ লাগবে? এই মেয়েকে এখানে এনে কি বোঝাতে চাইছেন? ঠাস ঠাস করে 2টি থাপড় মেরে দিলাম। স্যারের গাল বরাবর মারলাম। কেমন লাগে এখন? তোর মুখোশ আজ প্রকাশ পাবে। আমি স্যারের শার্টের কলার ধরে মাঠের ভিতরে নিয়ে আসি। কলেজের সকল স্যার এবং ছাত্রছাত্রীরা সবাই মাঠে আসে। আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা এতদিন তাকে কলেজের অধ্যক্ষ স্যার হিসেবে জানেন, তার আসল পরিচয় কেউ কি জানেন? না। সে আসল অধ্যক্ষ স্যার না। যার আজকে এই কলেজের অধ্যক্ষ স্যারের চেয়ারে বসার কথা ছিল, তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করান এই জানোয়ার লোকটা। এই লোকটি হলো একজন ধর্ষক, নারী পাচারকারী, মাদক ব্যবসায়ী। সবাই আমার কথা শুনে অবাক হয়ে যায়। তাফসির, মেয়েগুলোকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দাও। আর কলেজের পিয়ন কই? স্যার, কাকু এখানে। পিছন থেকে রাফি কথাটা বলল, দুজনকে ধরে নিয়ে জেলে ভরে দে। ফাঁসির রায় না আসা পর্যন্ত জেলে বসে পচুক। সব কাজ এবং আমার মিশন আর সমাপ্ত। স্যারের সাথে কথা বলে বাসায় চলে আসি। তোর মিশন তো এখন শেষ। আগামীকালই তোর বিয়ে, আর তুই এই বিষয়ে কোনো কথা বলবি না। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া, আগামীকাল তো তোমার বিয়ে, আমাকে এখন তুমি মার্কেটে নিয়ে যাবে? আচ্ছা চলো এখন তাহলে। তবে বাসার সবাইকে রেডি হতে বলো। সবাইকে নিয়ে মার্কেটে যাব। সবাই মিলে মার্কেট করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় নীলা এবং সাকিব চলে আসে। তবে আমি তাদেরকে দেখে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসি। তাফসির, কই তুই? আর রাফি? স্যার আসতেছি, ভাবিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হইতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ আমার আর মায়ের বিয়ে। সবকিছু ঠিকঠাক মতো ইসলামী নিয়মে বিয়েটা সম্পন্ন হয়। সমস্যাটা বাজলো বাসর ঘরে প্রবেশের পরে। আমি ভিতরে প্রবেশ করার পর দেখি মায়া অনেক বড় ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গিয়ে খাটের উপর বসে যখনই মায়ের ঘোমটা তোলার চেষ্টা করছি, এমন সময় মায়া বলল, এই, তুমি আমাকে টাচ করবা না। গতকাল থেকে আজকে একটি বার ও কি আমার কথা তোমার মনে পড়েনি? আমাকে একটি বারও কি ফোন দিয়েছিলে? তার সাজা এখন তোমাকে পেতে হবে। ফ্রেশ হয়ে এসো, নফল নামাজ আদায় করবো এখন। নামাজ শেষে যখন আবার খাটে বসলাম, এখন আমাকে একদমই টাচ করবে না। আজকে সারা রাত আমাকে গল্প শোনাবে তুমি। আজকে অনেক রেগে আছে বুঝেছি। রাগ ভাঙানোর জন্য যা করার আমাকে এখন করতে হবে। আমি একটু মুচকি কে আছো? বাঁচাও আমাকে আকাশের হাত থেকে। কি রে, তুই এভাবে জামা ছিঁড়তেছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। নীলার চিৎকার শুনে সবাই দরজার কাছেই চলে এলো। এদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয়, সাথে আকাশের মাকে গিয়ে জড়িয়ে ধরেই কান্না করতে থাকে। কি হয়েছে তোর? ফুপি, তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। নীলার কথা শুনে বাকি সবাই যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় আকাশ। নীলা, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তুই আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলি। আকাশ, কথা কি সত্যি? বিশ্বাস করো মা, আমি ওর সাথে এগুলো কিছুই করিনি। তাহলে কি ও মিথ্যা বলেছে? ফুপি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মা, ও মিথ্যে বলছে। তাহলে তুই ওর রুমে কি করতে এসেছিস? আমি তো ঈশার সাথে কথা বলার জন্য এসেছি। আমি কি জানতাম ও এই রুমে থাকবে? ফুপি, বিশ্বাস করো, ও জেনে শুনে এসেছে। এখন কি করব এদের নিয়ে? আমার মেয়ের এখন কি হবে? ও তো সমাজে মুখ দেখাতে পারবে না। চিন্তা করো না ভাইয়া, আমি আকাশের সাথেই নীলার বিয়ে দেব, তাহলে আর সমস্যা হবে না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো তখন আমার আর কিছু করার নেই। কিন্তু আমার বলার আছে, আমি ওকে বিয়ে করব না। যখন ওর সর্বনাশ করতে চেয়েছিস তখন কি মনে ছিল না কথাটা? আমি তো কখনো এই নিয়ে চিন্তাও করি নাই। যদি তুই ওকে বিয়ে করতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি। মা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নীলা ইচ্ছা করে আমাকে ফাঁসাইতেছে। একটা মেয়ে কেন নিজের নামে এত বড় অপবাদ নিবে? তার যে অনেক কারণ আছে। ঈশা, তুই তোর ভাইকে চিনিস না? আমি কি এমন কিছু করতে পারি? তুই বল। ও মা, ভাই এই কাজ কিছুতেই করতে পারে না।
নীলা হয়তো ভাইয়াকে ফাঁসাতে চাইছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি নীলা ভাইয়ের রুমে গিয়েছে, ভাইয়াকে ধমক দিয়ে বের করে দিয়েছে। দেখ ঈশা, তুই কিন্তু এই সবের ভিতর কথা বলবি না। আকাশ, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। আমার নিজের উপরই খারাপ লাগছে। তোকে আমি জন্ম দিয়েছি। যদি ওকে বিয়ে করতে পারিস তাহলেই এই বাড়িতে থাকতে পারবি, নয়তো পারবি না থাকতে। না মা, এমন করে বলো না। আমি আজকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি যখন সত্যিটা জানতে পারবে তুমি নিজে আমাকে ফিরে আনতে যাবে, কিন্তু তখন আমাকে নাও পেতে পারো। ঈশা, আমি যাচ্ছি, বাবা মায়ের খেয়াল রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসে। আসার সময় আরেকবার ঈশার দিকে তাকাতেই দেখে ঈশা এখনো কান্না করতেছে, আর নীলা মিটমিট করে হেসেই চলেছে। আকাশে সবচেয়ে বড় কষ্ট হলো আজকে যে ওর মা ওকে বিশ্বাসই করতে পারেনি। অনেক কষ্ট নিয়েই বাসা থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন না কি হয়েছে, যে আকাশকে ওর মা বাসা থেকে বের করে দিল। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো। তখন আকাশ ওর রুমের দরজা খোলা দেখে ভিতরে কে আছে তা দেখার চেষ্টা করলো। তখনই নীলা ওকে টান দিয়ে ভিতরে নিয়ে আসে। আচমকা টানতে হতে আকাশ কিছুটা ভয় পায়। পরেই নীলাকে দেখার পর, কি রে, তুই আমার রুমে কি করছিস? কেন রে, আমি কি তোর রুমে আসতে পারি না? পারিস না। কেন পারি না? আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে? আমি তোর মামাতো বোন, এর চেয়ে আর বড় কি অধিকার লাগবে? আমার রুমে ঈশা ছাড়া আর কারো আসা পারমিশন নেই। তাছাড়া তুই এখন রুম থেকে বের হ, আমি এখন ঘুমাবো। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে করি তাহলে কি তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। কি কি সমস্যা হবে তোর? আমি কি দেখতে খারাপ নাকি? দেখতে তো খারাপ না হলেও তোর চরিত্র তো ঠিক নেই। মানে কি করলাম আমি? তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তাকে ভুলে গিয়েছিস, আর কত ছেলের সাথে পার্কে, হোটেলে, বাকিগুলো তো আমি নাই বললাম। তাতে কি, তুইও তো কম মেয়ের সাথে মিশিস না। ওই প্রেম করা আর মেলামেশা করা এক না। তাহলে তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? কখনোই না। এখন যা তো আমার রুম থেকে। এইদিকে নীলা ওই রুমে থেকে বেরিয়ে পড়ে। কেননা নীলার মাথায় এখন অন্যরকম বুদ্ধি খেলা করে, যা আপনারা জানতে পারবেন। এইদিকে দুপুর বেলায় আকাশ, কোথায় তুই? এই তো আমি বাসায়। কেন, কি হয়েছে? আরে আগে কলেজে আয়, তারপর তোকে বলবো। আচ্ছা, আসতেছি। ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছিস? আমি এই তো কলেজে যাব। কলেজ শেষ করে একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান শেষ করে চলে আসব। তাছাড়া কয়দিন পর তো ভার্সিটিতে ভর্তি হব, রেজাল্ট দিয়েছে। তারপর বন্ধুরা একটা ছোট অনুষ্ঠান করবে, তা যেতে হচ্ছে। তোদের আবার ছোট অনুষ্ঠান? তোদের তো অনুষ্ঠানের নাম হলেই প্রায় 2 লক্ষ টাকা পার হয়ে যায়। কি করে বলবো? আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবে, আমি রুমে থাকবো। যত রাত হোক না কেন এসে দিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তার সাথে ওরা কে কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে কথা বলতে থাকে। সত্যি আমরা সবাই একই ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই হবে। অনেক মজা হবে রে, নতুন নতুন মেয়ে আসবে, ওদের সাথে লাইনও মারা যাবে। তুই শালা তো শুধু মেয়ে নিয়েই পড়ে আছিস। আকাশকে দেখে তো কিছু শেখ। কত মেয়ে ওর জন্য পাগল, কিন্তু হারামি তো সেই দিকের কোনো খেয়ালই নেই। কত মেয়ের মধ্যে কি তুইও আছিস? কথাটা শুনে ওরা হাসি শুরু করে। ওদের হাসি শুনে, এই তোরা হাসি বন্ধ করবি? তোরা ভালো করে জানিস আমি কেমন মেয়ে পছন্দ করি, আর ওই রকম মেয়ে যতদিন না পর্যন্ত পাবো ততদিন আমার দ্বারা এইসব হবে না। তাছাড়া প্রেম ভালোবাসা হয়তো আমাকে দিয়ে হবে না। আচ্ছা, কাউকে না ভালো লাগলে আমাকে বিয়ে করবি কি? আকাশের গাড়ে হাত রেখে কথাটা বলে। দেখ তানু, তুই আমার বন্ধু, তাই ইয়ার্কি করিস না তো। তাছাড়া বেশি ইয়ার্কি আমার একদম ভালো লাগে না, তুই তো ভালো করে জানিস। জানি তো। তা চল আমরা অনুষ্ঠান শুরু করি। ওরা এরপর অনুষ্ঠান শুরু করতে থাকে। তখন ওরা অনেক মজা করতে থাকে। মজা করতেই করতেই রাত 8টা বেজে যায়। এই আমাকে এবার যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? তোরা তো জানিস আমি এসব খাই না। বিয়ার খেলে কিছুই হবে না। তোরা খা, আমি বরং ঠান্ডা কিছু খাই। অনুষ্ঠান শেষ করে ঈশার জন্য নিয়ে আসা চকলেট এনে যখন রুমে আসে তখন ঈশা রুমেই ছিল না। তাই আকাশ অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই নীলা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরকম দরজা বন্ধ করাতেই আকাশ অবাকই হয়। তুই দরজা বন্ধ করলি কেন? তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব? মানে? তুই যদি এখন আমাকে বিয়ে করতে না রাজি হোস তাহলে আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না। কি করবি তুই?
এরপর শুরু হলো নীলার মিথ্যে নাটক। এরপর কি হলো না হলো তা তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে বাসা থেকে বের হয়ে আবিরকে সবটা জানায় আর ঈশার মোবাইলে একটা অডিও পাঠায় আর সাথে কিছু মেসেজ ও লিখে পাঠিয়ে দেয়। ঈশা অডিও আর মেসেজ পড়ে আরও কান্না করতে থাকে। কি ছিল মেসেজের মধ্যে, কি ছিল সেই অডিওতে, তা আপনারা পরেও জানতে পারবেন। এখন দেখি আকাশ কি করে। আবির, কোথায় তুই? আমি তো বাসায়, কিন্তু তোরকে এরকম লাগছে কেন? আমি তারপর সব কথা আবিরকে বললাম। সবটা শোনার পর তোর মা কিনা তোকে বিশ্বাস করলো না, তাছাড়া তুই এত রাতে থাকবি কোথায় বল? তা তো জানি, কিন্তু তোর বাসায় তো থাকার কোনো উপায় নেই। তুই তো জানিস আমার বাসায় বন্ধু বান্ধব নিয়ে আসা মানা, তার উপরে রাত্রে থাকাটা আরো বেশি সমস্যা। তুই আপাতত কোনো হোটেলে কাটা, সকালে কোনো একটা ব্যবস্থা করবো তোর। আচ্ছা, দেখি কোথাও রুম পাই কিনা। এদিকে রাতে মোটামুটি কয়েকটা হোটেল দেখা শেষ, কিন্তু রুম না পেয়ে রাস্তার ধারেই হাঁটতে থাকে। তখন সামনে একটা লোককে দেখতে পায়। কিছু লোক ওই লোকটার হাত থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেই চলেছে, তাই ওখানেই যায়। আঙ্কেল, এরা কারা? আর আপনার হাত থেকে এটা নিয়ে যেতে চাইছে কেন? এরা ছিনতাইকারী, আমার থেকে এই বিটকেস নিয়ে যেতে চাইছে। তুমি আমাকে বাঁচাও বাবা। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। আমাদের দেখছিস, আর হাতে এইগুলো কি? কাছে আসতে এইগুলো পেটে ঢুকিয়ে দেব। দেখি তোদের কত বড় সাহস। আয় তাহলে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। আকাশও মোটামুটি কিছু মার খায় আর ওদেরকেও মারে। মারামারির ভিতরে হঠাৎ করে একটা লোক ছুরি ঢুকিয়ে দেয় আকাশের পেটে। তখন ওখানে পুলিশ চলে আসতে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায়। আমাকে সাহায্য করুন, একে হসপিটালে নিতে হবে। এই তোমরা একে ধরে গাড়িতে উঠিয়ে দাও। ওরা গাড়িতে তুলে দিলে ওখান থেকেই চলে যায় হসপিটালে। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। তেমন বড় সমস্যা হয়নি, অল্প একটু ঢুকেছি, 7 দিনের ভেতর সেরে যাবে। তবে এখন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ও চিকিৎসা কি এখান থেকে করা যাবে নাকি বাসায় নিয়ে গিয়ে করব? বাসায় চিকিৎসা করলে ভালো হয়, তাছাড়া এখানে তো নার্সরাও শুধু ওষুধ আর বাকিগুলো করে দিবে, কিন্তু পরিবারের মতো যত্ন তো ওরা আর করে দিবে না। আচ্ছা, আমি ওকে তাহলে বাসায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যান। উনি আকাশের কাছে আসে। তখন রাত ঠিক 4টে বাজে, তাই আঙ্কেলও একটু ক্লান্ত হয়ে যায় ওনাকে দেখার পর। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু আমার জন্য তোমারই অবস্থা খারাপ হয়ে গেল। না আঙ্কেল, এভাবে বলবেন না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো বড় কথা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? তুমি কি পড়াশোনা করো নাকি কাজ করো? এখন পর্যন্ত পড়াশোনা করতেছি। তোমার যখন কেউ নেই তখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর যখন তুমি সুস্থ হবে তখন তা নিয়ে ভাবা যাবে। কিন্তু আঙ্কেল, আপনার বাসার লোকজন তো এতে অসুবিধায় পড়ে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেখানে তুমি আমার বাসায় আসলে সবাই অনেক খুশি হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলতেছেন তখন আমি আসতে পারি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না এখনো। আমার নাম নাহিদ হাসান আকাশ। তোমার পোশাক দেখে তো ভালো কোনো পরিবারের ছেলে মনে হচ্ছে। তাহলে তুমি এরকম করে কেন বললে তোমার কেউ নেই? না আঙ্কেল, এবার তো গরিব হলে একটু তো স্বাদ বলে কিছু থাকে। তুমি কথা অনেক ভালো বলতে পারো। আচ্ছা, তাহলে চলো আমার সাথে। এদিকে গাড়িতে করে ওনার সাথে বাড়িতে যায়। বাড়িটা 2 তলা, দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় বাড়িটা আলোর জন্য অনেক সুন্দর দেখাচ্ছে। তবে আকাশের বাড়ির কাছে এই বাড়িটা না থাক, আপনারা গল্পের সাথেই থাকুন। আস্তেই আস্তেই সব কিছুই জানতে পারবেন। এখন যদি বলেই দিই তাহলে অনেক রহস্য এখানেই বেরিয়ে যাবে, তাই রহস্যগুলো আস্তে আস্তে জানতেই পারবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না আঙ্কেল, এত বড় বাড়ি আমি এর আগে কখনো দেখিনি, তাই বাইরে থেকে দেখতেছি কত সুন্দর আপনার বাড়িটা। আরে তেমন কিছু না, ব্যবসায় করে প্রতিষ্ঠিত হয়ে আমি এই বাড়িটা বানিয়েছি। এই বাড়িতে আমি আর আমার মেয়ে আর আমার স্ত্রী থাকে, আর কেউই না। কিন্তু আঙ্কেল, আমি একটা ছেলে, তার উপর আপনার মেয়ে। যদি আমার নামে নীলা। তোমার নামে মানে? আর এই নীলাকে? না আঙ্কেল, কেউ না। চলুন ভিতরে। চলো। এদিকে আকাশ বাড়ির ভিতরে যায়। তারপর উনি আকাশকে একটা রুমে নিয়ে যায়। তুমি এখন এই রুমে ঘুমাও,
আঙ্কেল, রুমে কি এসি নেই? তোমার কি ফ্যানের নিচে ঘুমাতে অসুবিধা হয়? না আঙ্কেল, আমি তো এমনিতে বলেছিলাম। আসলে আপনাদের বাড়িতে ঢুকেই এসি দেখলাম, তাই জিজ্ঞাসা করলাম এ রুমে এসি আছে কিনা। হ্যাঁ, এসি আছে। আমি এসি চালু করে দিচ্ছি, তুমি ঘুমাও। সকালে তোমার সাথে আমি কথা বলবো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে যাওয়ার পর আকাশ ঘুমিয়ে পড়ে। তবে আকাশের পেটে তখনও একটু একটু ব্যথা তো আছে, তবুও ঘুমিয়েই পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমের মধ্যে একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখেই মাত্রই, এ কি, আপনি কে? এ রুমের মধ্যে কি করতেছেন? আমি কে তা পরেই জানতে পারবেন। তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিন। কি প্রশ্ন? আপনার নাম আর আপনার উদ্দেশ্য কি? আমি ঠিক বুঝলাম না, আমার উদ্দেশ্য কেন থাকবে? আপনি কি ভেবেছিলেন আমি কোনো কিছুই জানবো না? আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে থাকবেন, তারপর আমার সাথেই লাইন মারার চেষ্টা করে যাবেন, তারপর প্রেম করবেন, বিয়ে করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সত্যি আপনার মাথায় তো অনেক বুদ্ধি দেখি, তা এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে? প্রশংসা করলেন নাকি বোকা বানালেন? আপনি তো অনেক বুদ্ধিমতী, তাহলে নিজে বুঝে নিন। না থাক, তাহলে এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি নাটক করতেছি? নাটকই তো লাগছে। আমার বাবাকে বাঁচালেন, অথচ আপনার শরীরে কোনো সমস্যাই হলো না। এরকমটা কি করে সম্ভব? আপনার মনে হচ্ছে আমাকে এখনো কি ঠিক লাগতেছে? দিব্যি তো সুস্থ লাগছে। তাছাড়া আমি একটু বেশিই সুন্দর, সেজন্য আমাদের বাসায় আরও কয়েকটা ছেলে আছে, ওরা আমার সাথে লাইন মারার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার মোটেও ওদের পছন্দ না। তা আমাকে কি পছন্দ হয়? মাথা খারাপ নাকি? চিনি না, জানি না, আপনাকে পছন্দ করতে যাব কেন? আপনি শুধু বাবার জীবন বাঁচিয়েছেন বলে আপনাকে এখানে থাকতে দিয়েছি, নয়তো ভুলেও দিতাম না। তা এখন পরিচয় দিন। আকাশ কিছু বলতে যাবে তখন ইরার বাবাও রুমে চলে আসে। কেমন আছো তুমি? আঙ্কেল, একটু একটু ভালো আছি। তা আঙ্কেল, এই আন্টিটা কে? আকাশের মুখে আন্টি কথাটা শুনে ইরা তো রাগি মুখ লাল করে ফেলেছে। দেখে মনে হচ্ছে আকাশকে একা পেলেই মেরে ফেলবে। আকাশের কথা শুনে ইরার বাবাও কিছুটা হেসেই দিল। আরে, ও কোনো আন্টি না, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা। সরি আঙ্কেল, আমি চিনতে পারিনি তো। কোনো ব্যাপার না, তুমি রেস্ট নাও। ইরা, তুই ওর জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা আনতে যাব এই বজ্জাত ছেলেটার জন্য? ইরা, এইসব কি কথা? ও এখন এই বাড়ির গেস্ট, আর তোমাকে বলে দিতে হবে না গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয়? যাচ্ছি বাবা। ইরা চলে যায়। এদিকে ইরার বাবা আকাশের সাথে কথা বলে রুম থেকেই বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশা কল দেয় আকাশকে। কেমন আছিস বোন আমার? ভাইয়া, আমি কি তোকে ছাড়া ভালো থাকতে পারি? তুই বল। কিন্তু কি করব, মা আমার কথা বিশ্বাস না করে নীলের কথা বিশ্বাস করে নিল, আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ভাইয়া, আমি যদি ওই রেকর্ডগুলো সবাইকে শুনাই, তাহলে আবার আগের মতো সব কিছু হয়ে যাবে। না রে, কোনো কিছু জানাতে হবে না, তুই বরং মাঝে মাঝে আমার সাথে দেখা করিস, তাহলেই হবে। কিন্তু ভাইয়া, তুই কোথায় আছিস যে সব তো কোনো কিছুই আমি জানি না? আমি ভার্সিটির কাছে আছি, তোকে টেনশন করতে হবে না। তাছাড়া আমি ঠিক আছি। আচ্ছা ভাইয়া, তোর টাকা লাগলে বলবি, কিন্তু আমি তোর জন্য টাকা পাঠিয়ে দিব। লাগবে না আমার ওসব কিছু, আমার কাছে যা আছে তা দিয়ে আমার এরকম 10 বছর কেটে যাবে। কিন্তু ভাইয়া, তোকে না দেখে আমি থাকবো কি করে? আরে পাগলি বোন আমার, বললাম তো ভার্সিটিতে আসলে দেখা তো হবেই। তাছাড়া তোর আর 1 বছর বাকি, 1 বছর শেষ হলেই তোর সাথে আমার প্রতিদিন দেখা হবে। গার্লফ্রেন্ডের সাথে কি? কিরে, কণ্ঠ এরকম লাগতেছে কেন? এই যে মিস্টার, কল কাটুন আর সামনের দিকে তাকান, আমি কথা বলছি। ফোনের ওপাশ থেকে ঈশা সব শুনতেছে, কিন্তু কোনো কিছুই বুঝতেই পারছে না, তাই কল না কেটে দিয়ে শুনতেই থাকে। এদিকে আকাশও ফোন লুকিয়ে ফেলে, কিন্তু কল কাটতেই ভুলে যায়। তাই ঈশাও সেই সুযোগে এসব কথা শুনতে থাকে। এত লেট করলে যে? আপনি কোন নবাবজাদা শুনি যে আপনি বলা মাত্রই আমি নাস্তা নিয়ে চলে আসব? আগে আমি খেয়েছি, তারপর আপনার জন্য খাবার এনেছি, এগুলো খেয়ে নিন। কিন্তু আমি খাবো কি করে? মুখ দিয়ে তো সবাই খায়, কিন্তু আপনি ব্যতিক্রমভাবে খান নাকি? কথাটা বলেই ইরা হেসে দেয়। এদিকে এই কথা শুনে ঈশাও ফোনের ওপাশ থেকেই হাসতে থাকে, কিন্তু সেই হাসি ওদের কাছে আর পৌঁছায় না। দেখুন, আমার হাতটা কাটা, তাই খাবার যে ধরে খাবো তার কোনো উপায় নেই। ও, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা, আপনার জন্য চামচ নিয়ে আসতেছি। ধরতে পারলে তো চামচ ছাড়া খেতে পারতাম। সেটাও তো কথা।
তাহলে কি চান আপনি? কি আর চাইবো, আমাকে খাইয়ে দিবেন। ইস, আমার বয়ে গিয়েছে আপনাকে খাইয়ে দিতে। তাহলে কি আমি উপোস থাকবো নাকি? আপনি একটু থাকেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তা যেতে পারবেন তো, নাকি ধরে নিয়ে যেতে হবে? কি ব্যাপার, হঠাৎ তো ভালো ব্যবহার? কিছু কি ভাবছেন? না, আচ্ছা চলুন। আকাশকে ওয়াশরুমের ভিতরে দিয়ে বাইরে থেকেই দরজা আটকিয়ে রেখে দেয়। বিছানা চেক করতে থাকে। বিছানা চেক করে আকাশের মোবাইল পায়, আর সাথে মানি ব্যাগও। মোবাইল দেখে ইরা চমকে ওঠে, আর মানি ব্যাগ দেখে তো আরও বেশি চমকে ওঠে, কেননা মানি ব্যাগ ভর্তি টাকা দেখতে পাচ্ছে, আর তার সাথে কত রকমের ব্যাংক কার্ড। সবগুলো কার্ড দেখে ইরা শুধু অবাকই হচ্ছে। আব্বু তো বলেছিল আকাশের কেউ নেই, তার উপর হোস্টেলে থাকে, তাহলে এত কিছু আসলো কি করে ওর কাছে? আচ্ছা, ওর কোনো ধান্দা নেই তো? যদি আমাদের সম্পত্তির উপর লোভ থাকে তাহলে তো ওর কাছে এত কিছু থাকার কথা না। আচ্ছা, তাহলে ওর উদ্দেশ্য কি হতে পারে? যে কাজেই আসুক না কেন, ওর উদ্দেশ্য আমাকে জানতেই হবে। এদিকে আকাশ ভিতর থেকে দরজা খোলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু দরজা বাহির থেকে ও বন্ধ, তাই খুলছেই না। বিষয়টা টের পেয়ে ইরা দরজা খুলে দেয়। কি ব্যাপার, দরজা বাইরে থেকে আটকালেন কেন? আসলে আপনি ভেতর থেকে আটকাতে পারলেন কি না তা তো জানি না আমি, সেজন্য আমি বাহির থেকে আটকে দিলাম। যাক, ভালো কাজ করেছেন। আপনি তাহলে রেস্ট করুন, আমি ভার্সিটিতে ভর্তি হতে যাব। ঠিক আছে। ইরা বের হয়ে চলে আসে, তবে আসতে আসতে একটু লেট হয়ে যায়, তাই ওর বান্ধবীরা ওকে জিজ্ঞেস করেই চলেছে, কি রে ইরা, এত লেট হলো কেন তোর? আর বলিস না, বাবা কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বাড়িতে থাকতে দিয়েছে। এমনিতে যারা ভাড়া থাকে ওদের জ্বালায় বাঁচি না, তার উপর আরেকজন এসে জমা হলো। সমস্যা কি? সে তো আর তোদের বাসাতে থাকছে না, তাহলে সমস্যা কি আর? আরে ওই ব্যাটা আমারই বাসায় আর আমারই রুমের পাশে যে রুমটা দেখছিস ওই রুমে ঘুমায়। কি, ভাড়াটিয়ার এত বড় সাহস তোর রুমের পাশে ঘুমায়? উফ, আরে ওই ব্যাটা ভাড়াটিয়া না। তাহলে কি ছেলেটা? ইরা এরপর ওদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলে। ওরা সবটা শোনার পর, সত্যি রে, এই যুগে এরকম ছেলে তো পাওয়াই যায় না। কিরকম ছেলে? এই যে তোর বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা মৃত্যুর মুখে দিতেও পিছু পাওয়া হয়নি। তোর দেখি তারা তো উতলে পড়তেছে, ব্যাপার কি বলতো? আরে তেমন কিছু না, চল না ওই ছেলেটাকে দেখে আসি। তুই দেখি কি করবি? আমার যদি পছন্দ হয়ে যায় তাহলে ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তার কোনো দরকার নেই। তুই এত নিষ্ঠুর কেন বলতো? দেখ, তোকে কিছু বললেই এই কথাটা বলিস কেন বল? আচ্ছা, নিয়ে যাব চল তোকে, তারপরও এত মন খারাপ করিস না, চল এখনই নিয়ে যাব। মিম সহ আরো অনেকজনকে নিয়ে ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে ওরা এসেই আকাশকে দেখার জন্য প্রথমে ইরার রুমে এসে, কি রে, ছেলেটার সাথে পরিচয় করিয়ে দে। উপস, আরে ও তো ঘুমাচ্ছে। তাহলে জেগে থাকা অবধি আমরা এখানেই থাকবো। উফ, তোদের যেমনটা খুশি, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসতেছি, আর দুপুরে তোরা খেয়ে যাবি। ঠিক আছে, তাহলে চল তোকে রান্নার কাছে সাহায্য করি। রান্না তো করবে বুয়া, তোরা এখানে আড্ডা দে, আমি দেখি কি রান্না হচ্ছে। এইদিকে আকাশ তো ঘুমাচ্ছে। দুপুর 3টায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে যাবে, কিন্তু শরীরটা দুর্বলতার জন্য হাঁটতেই পারছে না। তাই একটু পরেই মিম কি নিতে যেন ওই রুমেই আসে। আকাশকে এইভাবে পড়ে যেতে দেখে এসেই ধরে ফেলে। আরে একটু সাবধানে দেখে হাঁটবেন না, এখনই তো পড়ে যাচ্ছিলেন। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনারই কথা। আচ্ছা, তা কোথা দিয়ে আসতে হবে আমাকে তা বলুন, আমি নিয়ে যাচ্ছি। আমাকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসলে হবে, আমি ফ্রেশ হব সেজন্য। আচ্ছা চলুন, আমি দিয়ে আসি। কিছুক্ষণ পর আকাশ বের হয়। তখন মিম আকাশকে ধরে বাইরে করে নিয়ে আসে। আর তখনই ইরা আসে আকাশকে দেখার জন্য। এসে তো এরকম অবস্থায় দেখতে পায়, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার? কিছু না, তুই আরেকটু পরে আসতি, ততক্ষণে আমরা দুজন। তোরা দুজন কি? আরে কিছু না, দাঁড়া ওনাকে শুইয়ে দিই। শুইয়ে দেওয়ার পর, আপনার জন্য খাবার আনবো কি? ক্ষুধা তো লেগেছে, তাই খেতে তো হবে। আপনি অপেক্ষা করুন, আমি খাবার নিয়ে আসতেছি। তুই তাহলে খাবার আনতে চা, আমি ততক্ষণে একটু গল্প করি ওনার সাথে। মিম, তুইও না। ইরা বিরক্তকর ভাব নিয়ে চলে যায়। এদিকে আকাশের সাথে মিম তো বকবক উড়েই যাচ্ছে। আকাশ তো শুনে প্রায় মাথা ধরে যাওয়ার মতো অবস্থায়। এদিকে ইরা খাবার এনেই বুঝতে পারে মিম এখন ও বকবক উড়েই যাচ্ছে। মিম, তোর কি কথা বলা শেষ হয়েছে? না রে,
আরও কিছু কথা বাকি আছে। আপনি ওর বকবক শুনে যাচ্ছেন কি করে? ওই তো বলেই চলেছে, আমাকে তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। আচ্ছা নিন, খাবারগুলো খেয়ে নিন। আমি তো নিজে হাতে খেতে পারি না, আপনি তো জানেন। মিম, তুই বাইরে যা তো। আমি কেন বাইরে যাব বলতো? উফ, তুই যা তো, আমি বের হয়ে তোকে জানাবো। আচ্ছা যাচ্ছি, বাকি কথা কিন্তু এসে বলো। মিম চলে যাওয়ার পর ইরা রুমের দরজা আটকিয়ে দেয়। তারপর আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ওষুধ খাইয়ে দেয়। আপনি খেয়েছেন? আমার বান্ধবীরা এসেছে তো, আমি ওদের সাথে খাবো। আপনি এখন ঘুমান। আচ্ছা, আপনার ওই বান্ধবীটা এরকম কেন? এরকম মানে কিছু কি করেছে আপনার সাথে? করতে চেয়েছিল। কি? আরে ওই তো আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরে সরিয়ে আনলাম। আসলে ও একটু এরকমই। আচ্ছা, আপনি ঘুমান। ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে ওরা খাবার খাওয়ার সময় তো বকবক করেই চলেছে। এদিকে খাওয়া শেষ হতেই মিম আকাশের রুমে আসার জন্য চলে আসতে যাবে। কি রে, খাওয়া শেষ হতে কোথায় যাচ্ছিস? আরে কোথায় আবার, আকাশের সাথে দেখা করার জন্য। একটু আগেই তো ওর সাথে এত কথা বলে আসলি, এখন আবার কিসের এত কথা বলতো? ও তুই বুঝবি না। আমাকে আর বুঝিয়ে লাভ নেই, ও ঘুমাচ্ছে, তাই যে কোনো লাভও হবে না। ওখান থেকে মিম আর উঠলও না। পরে সন্ধ্যা হতেই ওরা নিজেদের বাড়ি চলে যায়। ওরা যাওয়ার 5 দিন পর এখন আকাশ অনেক সুস্থ। কেমন আছো আকাশ? আঙ্কেল, এই তো ভালো আছি। আমি তাহলে এবার চলে যাব। কোথায় যাবে তুমি? জানি না কোথায় থাকবো, থাকার জায়গাও নেই আমার। একটা কাজ করো, তুমি আমার এই বাড়িতেই থেকে যাও। চিন্তা করো না, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। আপনার বাড়িতে থাকলে বাকি ভাড়াটিয়া অন্যরকম বাজে মন্তব্য করবে আপনার আর আপনার মেয়ের নামে। তাই আমি ভাড়াটিয়া হয়ে থাকি যদি, তাহলে আর ওরা সমস্যা করতে পারবে না। কথাটা খারাপ বলনি। কিন্তু আঙ্কেল, এত টাকা ভাড়া দিয়ে আমি থাকবো কি করে? বললাম তো, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। তুমি শুধু খাবারটা আমাদের বাসায় এসে খেয়ে যেও। না থাক আঙ্কেল, আমি নিজে নিজে পাক করে খেয়ে নিব। তাহলে এই নাও চাবি, তুমি তোমার কিছু আসবাবপত্র নিয়ে আসো। ধন্যবাদ আঙ্কেল, আপনার এই ঋণ আমি মনে হয় কখনো শোধ করতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছ, এর সামনে এইগুলো তো কিছুই না। এই নাও কিছু টাকা, তোমার প্রয়োজন মতো কিছু নিয়ে এসো থাকার জন্য। না থাক আঙ্কেল, আপনি এমনিতে আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি তাহলে এখন সব কিছু কিনে নিয়ে এসো। ঠিক আছে আঙ্কেল, আমি যাচ্ছি। আকাশ তো বেরিয়েই পড়ে। ওর যা যা লাগে সব কিছু নিয়ে আসে, এনে রুমের মধ্যেই রাখে। রুম এখানে মাত্র একটা, আর কিচেন একটা, আর ওয়াশরুম একটা। এই দিয়ে আকাশের চলেই যাবে। এইদিকে ইরা ওর ভার্সিটির কাজ শেষ করে এসে দেখে আকাশ ওর রুমেই নেই। তাই ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, বাবা, আকাশ কোথায়? আমি তো ওকে আমাদের উপরে যে একটা রুম আছে ওই রুমে থাকতে দিয়েছি। তুমি থাকতে দিয়েছো কেন? আমাদের সাথে তো থাকতে পারতো। আমি ওকে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। কেন বাবা? এরপর ইরার বাবা ইরাকে সব কথা বলে। সবটা শোনার পর ইরা তো আরো বেশি অবাক হয়ে যায়। আচ্ছা বাবা, আমি একটু ওনাকে দেখে আসি। ঠিক আছে। ইরা আকাশকে দেখার জন্য ওর রুমে আসে। রুমে এসে মোটামুটি অনেক কিছুই দেখতে পায়। এদিকে আকাশ তখন ওয়াশরুমে গোসল করছিল। তখন টাওয়েল পরিয়ে বের হয়ে ইরাকে দেখে চিৎকার করে ওঠে। এত জোরে কেউ চিৎকার করে? আপনি কি মেয়ে মানুষ নাকি যে এইভাবে দেখলে ক্ষতি হয়ে যাবে? তা না, কিন্তু এরকম অবস্থায় একটা ছেলে আর একটা মেয়ে থাকলে কত কিছু যে হয়ে যায়। এই যে, ওইসব কিছু ভাবতে যাবেন না ভুলেও। যদি ভাবতে চান তাহলে কিন্তু। তাহলে কি? এই যে, কথাটা বলেই টাওয়েলটা টান দেয়, কিন্তু টাওয়েল খুলে যাওয়ার আগেই ধরে ফেলে। ছি ছি, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? একটা ছেলেকে রুমে একা পেয়ে তার সাথে এরকমটা করছেন। সবে তো মাত্র শুরু চান্দু, এরপর আরো কত কি কি করব তা তুমি ভেবেও পাবে না। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার পিছনে পড়ে আছেন? কিছু করনি বলেই তো পড়ে আসছি। তাছাড়া তুমি এত কিউট যে পিছনে না পড়ে কি থাকতে পারি। তাছাড়া তোমাকে দেখে অনেক সাধারণ মনে হয়, আবার অনেকটা অসাধারণও মনে হয়। ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, রাতে খাবারটা খেয়ে যাবেন বাসায় এসে। তা এখন কি কোথাও বের হবেন? হ্যাঁ, বের হব। কোথায়? আমি এখন ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কেন যাবেন? কেন আবার? আমার কাগজপত্র জমা দেওয়ার জন্য।
কি বলেন, এত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আচ্ছা, লেট হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে ঈশাকে কল দেয় যেন সব কিছু নিয়ে আসে। কিছুক্ষণ পর ভার্সিটিতেই ওদের দেখা হয়। ঈশা তো ওর ভাইকে দেখেই জড়িয়ে ধরেই খুশিতে, কিন্তু এখনো আকাশের পেটে একটু ব্যথা আছে। কিন্তু ঈশাকে তো তা কোনো মতেই বুঝতেই দেয়নি। ভাইয়া তুই এরকম শুকিয়ে যাচ্ছিস কেন? খাবার কি ঠিক মতো খাসনি? খাই তো, তবু জানি না এরকম কেন হচ্ছে। তা ভাইয়া কোন হোটেলে উঠলি তুই? কেন বলো তো? না মানে তাহলে মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যেতাম আমি। এখন থাক, যখন প্রয়োজন আমি তোকে কল দিলে এখানে চলে আসিস। তাছাড়া ফোনে তো কথা হবে আমাদের। তা মা বাবা কেমন আছে? বাবা মা কেউই ভালো নেই। কেন ভালো নেই? কিছু কি হয়েছে? ভাইয়া ওনারা তোকে অনেক মিস করে। কিন্তু কি করব, কিছু তো করার নেই। কিন্তু ভাইয়া তুই বাসে করে কেন যাতায়াত করিস? তাহলে কি করব বল? তোকে একটা বাইক কিনে দিই, তাহলে বাইকে করে প্রতিদিন কলেজ আসতে পারবি। আরে বাইক নিলে তো আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু বাইক নেওয়া যাবে না। কিন্তু কেন ভাইয়া? আরে সমস্যা তো আছে, তাই নেওয়া যাবে না। কি সমস্যা বল আমাকে। মা কি তোর অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে? আরে ওইগুলো তো আমার নামে, মা বন্ধ করবে কি করে? তাহলে আর কি সমস্যা? তুই বুঝবি না। কাগজগুলো এনেছিস তো? এনেছি। দে কাগজগুলো। তুই এখানে থাকিস, আমি কাগজগুলো দিব আর চলে আসবো। এদিকে কাগজগুলো জমা দেওয়া শেষ করে চলে আসে। কিছুক্ষণ পর ওখানে ওরা নীলাকেও দেখতে পায়। নীলাকে ঈশা দেখা মাত্রই, ভাইয়া ও এখানে কি করে? কার কথা বলছিস তুই? কার আবার? নীলার কথা। নীলা এখানে আসবে কি করে? ওই দেখ, মনে হচ্ছে ও এখানে ভর্তি হওয়ার জন্য এসেছে। তাহলে তো সারাক্ষণ ওর সাথে দেখা হতে থাকবে। আমাদের দেখে ফেলেছে, তাই এই দিকে আসছে। নীলার সামনে দুজনে এসে, আরে ঈশা তুমি এখানে? তা তোর সাথে এই ছেলেটা কে? নিজের মুখটাই দেখে নাও। নীলা সামনের দিক থেকে সরিয়ে দেখে আকাশ, তাই কিছুটা চমকে ওঠে। এ কি আকাশ, তুমি এখানে? আর ঈশা তোর ভাইয়ের এরকম চরিত্র সম্পর্কে জানার পরও কি করে তুই ওর সাথে দেখা করিস? কথাটা শুনেই ঈশার অনেক রাগ হয়, তাই কষিয়ে একটা থাপ্পড় দেয় নীলাকে। এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে আর একটা কথা বলেছিস তো আমি ভুলে যাব তুই যে আমার মামাতো বোন। তাই সময় থাকতে এখান থেকে চলে যা। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধমক কেন দিব? তোকে শেষবারের মতো বললাম, তুই আমার কাছ থেকে আমার ভাইয়াকে আলাদা করেছিস, ভাইয়াকে বাসা থেকে বের করেছিস। তোকে আমি এর জন্য এখনো কিছু বলিনি। যদি এরপর তুই কিচ্ছু করিস তাহলে মনে রাখতে পারবি না আমি তোর কি হল করি। ও যে দোষ করেছে তার ফল ও পাচ্ছে, এখানে আমার কি করার আছে? ও তাই নাকি? মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইটাকে এত বড় একটা কাজ করেছিস আর বলছিস তুই কি করলি? তাহলে কি আকাশ তোকে সব সত্যি কথা বলে দিয়েছে? তা তোর না জানলেও চলবে, এখন যা এখান থেকে। আমি কেন যাব বল? এটা তো আমারই ভার্সিটি। তোর ভার্সিটি মানে? আমি এখানে ভর্তি হয়েছি, বুঝতে পারছিস? ও শিট, এখন দেখতেছি এখানে এসেও কোনো শান্তি হবে না। তোকে আমি এই ভার্সিটি থেকেও বিদায় করে ছাড়বো। এদিকে কথা বলার মাঝখানে আবিরও চলে আসে। আকাশ অনেক লেট করে ফেলেছি, চল কাউকে মজা দিয়ে আসি। আর নীলা এখানে কি করছে? আমাকে বাসা থেকে বের করেও ও শান্তি হয়নি, তাই এখানে এই ভার্সিটি থেকে বের করার চিন্তা করে যাচ্ছে। আর টেনশন করিস না, এই ভার্সিটির প্রফেসর আমার আত্মীয় হয়। তুই একদম টেনশন নিস না, আমি মামাকে যা বলবো উনি তাই শুনবে। তাই নীলা, তোমার এখানে আর কোনো চালাকি চলবে না। ঈশা, তুই তাহলে বাসায় যা, মা বাবার খেয়াল রাখিস। আমি কি বাবা মাকে সব সত্যি বলে দিব? না থাক, যখন মা আমাকে চিনতে পারেনি তখন এইসব সত্যি বলে আর কোনো লাভ নেই। ভালো থাকিস। ঈশা ওখান থেকে চলে যাওয়ার পর আকাশ, আবির ওরা নিজেদের কাগজপত্রগুলো জমা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব কিছুর কাজ সেরে ওরা বেরিয়ে আসে। তখন আবির, আকাশ ওরা গল্প করতে থাকে আর আকাশ আবিরকে সব সত্যি কথা বলতে থাকে। সবটা শোনার পর, তা দোস্ত ওই মেয়েটা দেখতে কেমন রে? তুই ওকে দেখে কি করবি? আমার বন্ধুর এতদিন ধরে সেবা যত্ন করেছে, তাকে তো দেখতে হয় একটিবারের জন্য। আবার দেখিস ওকে দেখে প্রেমে পড়ে যাস না। আমার কি মাথা খারাপ নাকি? তাছাড়া তুই যখন এই কথা বললি তাহলে বুঝছেই যাচ্ছে তুই একটু হলে ওই মেয়েটাকে পছন্দ করিস। তাছাড়া তোর বাবা মা কি ওর সাথে তোর বিয়ে দিবে? তোর কথা অনুযায়ী ওনারা 20 কোটি টাকার মালিক হবে, তাহলে কি এত কম টাকাওয়ালা পরিবারে তোকে কি বিয়ে দিবে? আমি তো চিন্তায় আছি,
ওই আঙ্কেল আমাদের বিয়ে দিবে না, কারণ বর্তমানে তো আমার কাছে কিছুই নেই এখন আর। না থাকলেও আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে পছন্দ করিস? এখন তো সেরকমভাবে ওদিকে তাকাইনি, আগে দেখি মেয়েটার আচরণ কেমন, যদি ঠিক মনে হয় তাহলে ভেবে দেখব। আচ্ছা তাহলে গাইতে উঠ, আমি তোকে ওই বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। না বন্ধু, আমাকে গাড়ি সহ দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে অনেক, তাই আমি ওখানে থাকতেছি, তা অনেক কেউ যেন না জানে। আচ্ছা চলি আমি। ওখান থেকে বের হয়ে চলে আসি। কিছুক্ষণ পর যখন বাসায় ফিরে তখন রাতের বেলায় ইরা আসে খাবার নিয়ে। নিন খাবারগুলো খেয়ে নিন। আমি তো বাইরে থেকে খাবার খেয়ে আসলাম। বাহির থেকে খেয়ে আসবেন সে কথা কি বলে যেতে পারেননি? আমি তো জানতাম না আপনি আমাদের খাবার নিয়ে আসবেন। এতদিন ধরে যে খাবার নিয়ে আসতাম তা কি আপনার চোখে পড়েনি? আচ্ছা এরপর থেকে বলে দিব। আপনাকে আর এত কষ্ট করতে হবে না, কাল থেকে নিজেই রান্না করে খেয়ে নেবেন। ওখান থেকে খাবার নিয়ে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালবেলায় আকাশ জিম করার জন্য ছাদে ওঠে। তখন কেউ ছিল না, তাই জিম করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ইরা ছাদে উঠে দেখে বাকি প্লেটের মেয়েগুলো ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। এই যে মিস্টার, বডি দেখাতে হলে সরাসরি ওদের বাসায় গিয়ে দেখান, এখান থেকে দেখানোর কি আছে? আশ্চর্য, আমি কি করলাম? আমি তো জিম করতেছি। এখন কে আমার দিকে তাকিয়ে থাকলো আর কে না তাকিয়ে থাকলো তা জেনে আমি কি করব? আপনি কি করবেন মানে? কাল থেকে ছাদে আর উঠবেন না। কেন কেন? সবাই তো উঠে গেল, তাহলে আমি উঠলে কি দোষ? যা ইচ্ছে করুন, কিন্তু সকাল 7টার পর আর থাকতে পারবেন না। আমি এই সময় ছাদে উঠে জিম করি। এখন তো 10 মিনিট বাকি আছে। এই ঘুরে ধরে আসি না আমি, তাই জানতো এখান থেকে এমনিতে ভার্সিটিতে যেতে হবে, সময়ও হাতে তেমন একটা নেই। ঠিক আছে আমি যাচ্ছি। ওখান থেকে নেমে তো আসে, এদিকে নিচে নেমে দেখে আঙ্কেল কিছু একটা নিয়ে খুবই চিন্তিত, তাই ওনার কাছে যায়। আঙ্কেল কোনো সমস্যা হয়েছে কি? তেমন একটা না। আমি তো আপনার জামাইয়ের মতো, তুক্কু ছেলের মতো, আমাকে বলতে পারেন। আসলে ব্যবসায়িক একটা সমস্যা, তাই ওটা নিয়ে একটু চিন্তিত। কি হয়েছে যদি একটু খুলে বলতেন? তাহলে শোনো। ওনা থেকে সবটা শোনার পর অনেক কিছু বুঝতে পারে। সবটা বুঝে ওঠার পর, এরা তো সামান্য একটা কাজ। কিভাবে বলতেছো সামান্য? আমি আজ 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনও ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ওর সাথে আপনার কথা বলার ব্যবস্থা করে দিব। কিন্তু তুমি কি করে করবে? তা আপনি আমার হাতে ছেড়ে দিন, আমি সবটা শিওর হয়ে আপনাকে জানাবো, তাহলে সময় করে চলে যেতে পারবেন। তাহলে তো অনেক উপকার হয়। এমনিতে আমার কত উপকার করলেন, এর কাছে এটা কিছুই না। আমি তাহলে ফ্রেশ হতে যাই, তারপর রেডি হয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে যাও। ওখান থেকে বেরিয়ে চলে আসে। আসার সময় কারোর সাথেই কথা বলে, কখন আর কোন সময় আসতে হবে তা ঠিক করেই নেয়। এদিকে ইরাও বেরিয়ে পড়ে। ক্লাসের আজকে প্রথম দিন, তাই সবাই একটা রুমে গিয়ে উপস্থিত হয়। এদিকে স্যার সবার নাম আর বাবা মায়ের নাম জানতে চায়। সবাই এক এক করেই বলতে থাকে। আকাশ ওর নাম বলে, কিন্তু বাবা মায়ের নাম বেলায়। কি হলো, তোমার বাবা মায়ের নাম কি? আকাশ যখনই বলতে যাবে তখন কেউ একজন দরজার বাহির থেকে, স্যার ভেতরে আসবো কি? কণ্ঠটা শুনেই অনেকেই বাইরে তাকায়, কিন্তু আকাশ সবার আগে তাকায় না। কণ্ঠটা খুব বেশি পরিচিত আকাশের। বাইরে ইরাকে দেখতে পেয়ে আকাশ তো অবাক হয়ে যায়। ও এখানে কেন এসেছে? এইদিকে ইরা একটা জায়গায় গিয়ে বসে পড়ে। এই ফাঁকে আকাশের কথা স্যার ভুলে গিয়েছে, তাই বাকিদের কথা শুনতে শুনতে প্রথম দিন শেষ হয়ে যায়। দুপুরের দিকে ওরা নিজেদের বন্ধুত্ব বাড়িয়ে নিতে থাকে। এইদিকে আকাশের অনেক বন্ধু এখানে আছে, কেননা ওর কলেজের অনেক বন্ধু আর বান্ধবী তো আছেই। ওরা একটা জায়গায় এসে বসে আড্ডা দিতে থাকে। ওখানে ওদের মধ্যে, ইরা দেখ তো ওরা আকাশ কিনা। কোনটার কথা বলছিস? আর ও এখানে আসবে কি করে? তোর পেছনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ইয়া পিছনে তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায়। ও এখানে কি করে? তুই ওদের চিনিস নাকি? চিনি, তবে কিছুটা। কিন্তু ওরা কে বলতো? ওখানে যতগুলো ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে ওরা সবাই বড়লোক ঘরের ছেলে মেয়ে, সেজন্য ওরা সবাই একসাথে বসে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু ওদের তুই চিনিস কি করে? আমি ওদের মধ্যে আবিরকে চিনি, আর বাকিদের আমি চিনি না।
বুঝতে পেরেছি। আচ্ছা থাক ওই সব বিষয়, এখন আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। চল না কিছু খেয়ে নি। এখানে অর্ডার দিয়ে যাচ্ছি, ওরা এসে খাবার দিয়ে যাবে। কিন্তু তুই দেখ, ওরা এখানে 8 জন আছে, আর ওরা যখন খেতে বসবে তখন দেখবি মিনিমাম ওদের 10,000 টাকা বিল হবে। কারণ ওরা এত বড় লোক যে দৈনিক 1 লাখ করে খরচ করার মতো ওদের সামর্থ্য আছে। কিন্তু ওদের মাঝে আকাশ কি করে? তা আমি কি করে বলবো? তুই ওকে বাসায় জিজ্ঞেস করে নিস। ওকে আমি বাসায় এত প্যারা দিব যে ও নিজেই কিছু বুঝে উঠতে পারবে না। আচ্ছা খাবার অর্ডার দে। ওরা খাবার আড্ডার দিকে খেতে থাকে। খাওয়া শেষ করে আলাদাভাবে বাসায় আসে। বিকালবেলায় আকাশ ছাদে উঠে ওর বোনের সাথে কথা বলার জন্য। তখন আড়াল থেকে ইরা দাঁড়িয়েছিল, কিন্তু কার সাথে কথা বলতেছে তা এখনো জানি না। তাই দূর থেকেই বলে ওঠে, তা গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে বুঝি? আরে আমার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? থাকাটা কি স্বাভাবিক নয়? জি না। গার্লফ্রেন্ড নাই আসে মানলাম, তাহলে ভিডিও কলে কার সাথে কথা বলছিলেন? কার সাথে আবার? বন্ধুদের সাথে। আজকে ভার্সিটির প্রথম ক্লাস ছিল, তাই ওদের সাথে আড্ডা দিয়ে এখন গ্রুপ কলে কথা বলতেছি। আপনার তো আবার সবগুলো বন্ধুই অনেক বড় লোক। মানে? মানেটা খুবই সহজ। বন্ধুদের সাথে আড্ডা দিলেন ভার্সিটিতে, যাদের সাথে আড্ডা দিলেন তারা তো অনেক বড় লোক ঘরের সন্তান। তাহলে ওদের সাথে আপনার বন্ধুত্ব আসলো কি করে? আপনাকে এসব কথা কে বললো? বলবে কেন, আমি নিজের কি? কিছু না, থাকুন ছাদে। রাতে কি খাবেন? নিজ থেকে খাবার নিয়ে আসবো। বাইরে খাওয়ার মতো এত টাকা আসে কোথা থেকে? আপনি কি আমাকে কিছু বোঝাতে বা বলতে যাচ্ছেন? না, কিছু বলারও নেই আর বোঝানোরও নেই। ইরা তো চলে যায়। কিছুক্ষণ পর আকাশও নিচে নেমে ইরার বাবাকে সবটা বলতে থাকে, কোন দিন আর কয়টার সময় যেতে হবে। সবটা শোনার পর উনি আকাশকে ধন্যবাদ দেয়। পরের দিন উনি দেখা করার জন্য বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে যাওয়ার পর ঈশা সবটার ব্যবস্থা করে দেয়। আঙ্কেল, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব মা? অনেক বড় উপকার করলে আমার। কি যে বলেন না আঙ্কেল, আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আকাশের বাবা আসে। তখন ওনাদের মধ্যে সব রকম কথা হতে থাকে। সবটা শেষ করে উনি বাসায় চলে আসে। এদিকে রাতের বেলায় আকাশ ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে। তখন ওখানে ইরা চলে আসে। কি ব্যাপার, আপনি আমার দোলনায় বসে দোল খাচ্ছেন কেন? ও, এটা কি আপনার নাকি? তা নাম তো কোথাও লেখা নেই। নাম লেখা আছে কি নেই তা তো আপনাকে বলতে যাব না আমি। আমার দোলনা থেকে এখনই নেমে যান। যদি না নামি কি করবেন? এখন যেটা পড়ে আছেন না, ওটা খুলে নিব। ওটা বলতে? নিচে তাকান, বুঝতে পারবেন। নিচে তাকিয়ে কিছু বুঝতেই পারছে না, তাই আবারও জিজ্ঞেস করে, বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? এই যে লুঙ্গি নিয়ে চলে যাব। ছি ছি, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? লজ্জা যদি থাকতো তাহলে কি এখন আপনার সাথে ছাদে একা থাকতাম নাকি? তাছাড়া আপনার সাথে থাকাই যায়। কেন কেন? কারণ আপনার দ্বারা কিচ্ছুই হবে না, সেজন্যই থাকা যায়। কিছু হবে না মানে? কি হবে না একটু পরিষ্কার করে বলবেন কি? না থাক, এখন যে কাজটা করার ছিল একটু সাইড দিন, আমি বসবো এখানে। সাইড লাগবে না, আমি উঠে যাচ্ছি, আপনি একাই বসুন। আচ্ছা, আমার সব কিছু ঠিক আছে তো? সব কিছু বলতে? এই যে শরীরে যা কিছু আছে সে সব কিছুর কথা বলতেছি। সবই তো ঠিক আছে। আমার তো মনে হচ্ছে আপনার মধ্যে সমস্যা আছে। এই যে আমি কি গাড়ি যে আমার ইঞ্জিন থাকবে? সেটা হলেও তো কাজে দিত। আপনাকে দিয়ে তো কোনো কিছুই হবে না ঠিক মতো। একটা মেয়ে আপনার পাশে বসতে চেয়েছে, কোথায় তাকে একটু পাশে বসাবেন, হাতে হাত রেখে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে গল্প করবেন, তা না করে পালাতে চাইছেন। এরকম সুযোগ কোনো ছেলে কি হাতছাড়া করে বলুন? প্লিজ আমাকে অন্য সব ছেলের মতো ভাবতে যাবেন না। সত্যি? তাহলে কি ওই রকম ছেলে ভাববো? আপনি তো বড্ড অসভ্য, কোনো কথা আপনার কানে যায় না ঠিক মতো। কি করব, আপনাকে দেখলে আমার মধ্যে যে কি হয় তা তো শুধু আমিই জানি, কিন্তু আপনি শালার কিছুই বোঝেন না। আচ্ছা, আমাকে কোলে নিতে পারবেন? জি না, আমি কোনো মেয়ে মানুষকে তো দূরের কথা, ছেলেকেও নেই না। কেন, আমি কি বেশি মোটা নাকি? কই না তো।
তাহলে কত কেজি হব বলেন তো? এই তো 7 কেজি মতো হবে। তাহলে এই বডি নিয়ে যদি 60 কেজি না নিতে পারেন তাহলে এই বডি রেখে কি করবেন? দেখুন, তার জন্য যে আপনাকে নিতে হবে তার কোনো মানে নেই। তাছাড়া একটা কথা, আমার পিছনে এভাবে লেগে আছেন কেন বলুন তো? এ বাসায় তো আরও ছেলে আছে, ওদের পিছনে পড়তে পারেন না? ওরা তো তোমার মতো না সবাই। তাহলে কি আমাকে ওদের মতো দেখাতে হবে? হতে পারো, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আমি উঠে যাচ্ছি, আপনি এবার বসুন। আমি তো কখন থেকে আপনার পাশে বসে আছি, সেদিকে কি খেয়াল আছে? ইরার কথায় এবার পাশে তাকায়, তখন দেখে ইরা সত্যি সত্যিই বসে আছে। তাই দেখি অবাক হয়। কখন বসলেন আমি তো জানতেই পারলাম না। জানতে হবে না, এখন বসে থাকবে আমার পাশে। তুমি গল্প করো, আমি শুনতে থাকি। জি না, আমি কোনো গল্প পারি না। ওই শোনাবে কিনা তাই বল। শোনাচ্ছি। এরপর ইরাকে কিছু কাহিনী শোনাতে থাকে। ইরা শুনতেই শুনতেই ঘুমিয়ে পড়ে, যা আকাশ খেয়ালই করেনি। কিছুক্ষণ পর যখন তাকায় তখন ইরার ঘুমন্ত মুখটা চাঁদের আলোতেই দেখা যাচ্ছে। অনেক মায়াবী দেখাচ্ছে ইরার মুখটা। আকাশ না চাইতেও তাকিয়ে আছে। কিন্তু রাত তখন 12টা বাজে। ইরাকে এইভাবে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তার ওপর এইভাবে ছাদে একা রেখে যাওয়াটা তো আরোই ঠিক হবে না। তাই ইরাকে না চাইতেও কোলে উঠিয়ে নিয়ে ওর বাসায় নিয়ে আসে। যদিও তখন ইরার বাবা ওখানেই ছিল, উনি ইরার জন্য অপেক্ষাই করছিল, কিন্তু এরকম ভাবে দেখবে তা ভাবতেই পারেনি। আকাশ, কি হয়েছে ইরার? আঙ্কেল, ভয়ের কিছু নেই, ছাদে ঘুমিয়ে গিয়েছিল তাই আমি রুমে নিয়ে আসলাম। তাছাড়া রাতে একা ঘুমিয়ে থাকলে আর অনেক কিছু হয়ে যেতে পারে, সেজন্য আমি কোনো উপায় না পেয়ে কোলে করে আনতে হয়েছে। প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে এছাড়া কোনো উপায় ছিল না। যদি আপনাকে ডাকতাম তাহলে আপনি আনতে পারতেন না, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম। বিশ্বাস করুন আঙ্কেল, আমি ওর সাথে তেমন কিছু করার চেষ্টা করিনি। চিন্তা করো না, তোমার উপরে আমার বিশ্বাস আছে। তুমি যে কতটা ভালো ছেলে তা আমি ভালোভাবেই জানি। এখন তাহলে ওকে রুমে দিয়ে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আঙ্কেল, আপনি অপেক্ষা করুন, আমি রুমে ওকে শুয়ে দিয়ে আসতেছি। ঠিক আছে। ইরাকে নিয়ে ওর রুমে যায়। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে শরীরে কাঁথা দিয়ে চলে আসে। তবে যাওয়ার আগে আরও একবার ইরাকেই দেখতে থাকে, কেননা ঘুমানোর অবস্থায় চেহারা অনেক মায়াবী লাগছিল। যদিও জানি না সব মেয়েদের এরকম লাগে কিনা, কিন্তু ইরাকে একদম অন্যরকম লাগছিল। তারপর আকাশ ইরার বাবার সাথেই কথা বলতে থাকে। ওনার সাথেই কথা বলেই বুঝতে পারে অনেক কিছু। সবটা তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করতে পারি যদি আমাকে বলতেন? বেশি কিছু না, ওই কোম্পানি থেকে কিছু কাজ যদি আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। কিন্তু আঙ্কেল, ওনারা তো আপনাকে ঠিকমতো চেনে না, সেই জন্য আপনার সাথে কাজ করতে রাজি হবে কিনা তা তো আমি বলতে পারবো না। এই জন্যই তো তোমার সাহায্য চাচ্ছি। কথা দিচ্ছি, ওনারা যদি আমাকে কাজ দেয় আমি অনেক সুন্দরভাবে কাজগুলো করে দিব ওনাদের। কখনো কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ দেব না। ঠিক আছে, আমি কথা বলে দেখব। ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে ঈশার সাথে কথা বলে। তারপর সবটা বুঝিয়ে বলে ঈশাকে। সবটা শোনার পর, ঠিক আছে ভাইয়া, আমি সবটা ব্যবস্থা করব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? নীলার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের সবার দাওয়াত, তাই তুই যদি আসতি। ওর বিয়ে, কিন্তু আমাকে কেউ দাওয়াত করেনি, তাহলে আমি কেন আসবো বলো তো? দেখ, আমি এত কিছু জানি না, তুই যদি না আসিস তাহলে আমি কিন্তু বিয়েতে যাব না, কথাটা তুই মনে রাখিস। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। ঠিক আছে, সময় মতো চলে আসিস। 2 দিন পর আকাশ রেডি হয়ে বের হয়। তখন ইরা আকাশের সামনে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? তার আগে এটা বলুন, ওই রাতে আমাকে ছাদ থেকে আনলেন কেন? আমি তো জানি না। আমি কিন্তু বাবার থেকে সবটা জেনেছি। সবটা যখন জেনেছেন তখন আর জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করতেছি, তার কারণ আছে। কি কারণ? আমাকে ছাদে একা পেয়ে কোনো কিছু করেননি তো? কি করব? আশ্চর্য। অনেক কিছুই তো করতে পারেন। দেখুন, বাজে বকতে পারবো না, আমাকে যেতে হবে এখন। কোথায় যাবে? বিয়েতে, এমনিতে লেট হয়ে যাচ্ছে। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়ে বিয়ে বাড়িতে। আকাশকে দেখে ঈশা তো অনেক খুশি। এইদিকে আকাশকে দেখে ওর মা বলি, ঈশা, ওকে কে আসতে বলেছে? আমি আসতে বলেছি। কেন আসতে বলেছিস? তার কারণ আছে, তার জন্য তোমাকে আমার সাথে নীলার কাছে যেতে হবে। ওর কাছে কেন যাব? আগে চলো আমার সাথে, তারপর তোমাকে বলবো। ঈশা বাকিদের নিয়ে নীলার রুমে আসে।
সবাইকে দেখে নীলা অবাক হয়, আবার আকাশকে দেখে তো আরো বেশি অবাক হয়। এ কি, তুই এখানে কেন? বাবা ও এখানে কেন? আমি বলছি, নীলা, তোর তো আজকে বিয়ে, তুই অন্যের বাড়ি চলে যাবি, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যায় এখানে। কোন সত্যিটা বলতে হবে? ওই দিন কি ভাইয়া সত্যি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, নাকি তুই ভাইয়াকে অপবাদ দিয়েছিস? আমি এসব কেন করতে যাব? দেখ, তুই এই বাড়িতে না ফিরলেও আমার ভাইকে এই বাড়িতে ফিরতে হবে, তাই প্লিজ সত্যিটা অন্তত বল। নীলা, ঈশা বারবার কোন সত্যির কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপি, আমি নিজেও জানি না। তাহলে সবাইকে কি সেই দিনের রেকর্ডটা শোনাবো? দেখি কি রেকর্ড। এরপর ঈশা রেকর্ড শোনাতে থাকে। সবটা শোনার পর আকাশের মা কেঁদেই দেয়, কেননা উনি নিজের ছেলেকে চিনতেই পারেননি। তাই আকাশকে বুকে নিতে যাবে, তখনই আকাশ বাধা দেয়। লাগবে না মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারোনি, আমি চাই না, আমার কাছে আসো। তাছাড়া আমি তোমাদের ছাড়াই ভালো আছি অনেক, তুমি আমাকে চিনতে পারোনি। আর আমি জানতাম না ঈশা এরকম কিছু একটা করবে, জানলে আমি আসতাম না। সেসব কথা বাদ দাও, আমি চললাম। যেদিন আমার ফিরতে ইচ্ছে করবে সেদিন আমি বাসায় ফিরে আসবো। ততদিন পারলে আমাকে ভুলে থাকিও, আগে যেমনটা ছিলে। ওখান থেকে বেরিয়ে আসে। আকাশের বেরিয়ে যাওয়ার সাথে সাথে সবাই কান্না করতে থাকে। আকাশের মা তো জেদ ধরে নীলার বিয়ে থেকে চলেই এসেছে। নীলা যতই বাধা দিয়েছে কিন্তু উনি থাকেইনি। ফুপি প্লিজ যেও না। তোর কথা বিশ্বাস করে আমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম তোর জন্য ও আমাকে এখনো ঘৃণা করে। আমি ওর কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকলাম শুধু তোর কথা বিশ্বাস করেছি বলে। আমার ছেলে আজকে কতটা কষ্ট পাচ্ছে, কেন যে ওর কথা শুনতে চাইনি ওই দিন। যদি শুনতাম তাহলে আমার সংসার আজকে ঠিকঠাক। ফুপি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আকাশের মা কোনো কথা না বলে ওখান থেকেই চলে আসে, সাথে ঈশাও ছিল। তারপর ঈশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এ কি করলাম আমি, নিজের ছেলেকে এইভাবে আমি অবিশ্বাস করেছি। মা, যা হবার তা তো হয়ে গিয়েছে, এখন এসব বলে আর কি হবে? তাই বলে আমি আমার ছেলেকে এতটা অবিশ্বাস করলাম। আচ্ছা বাদ দাও, ভাইয়ের মন ঠিক হলে নিজেই বাড়িতে আসবে। আমি বললে কি আসবে না? আসবে না। ও কোথায় থাকে তুই কি তা জানিস? না মা, ভাইয়া কোথাও থেকে তা তো আমি জানি না, কিন্তু কোন ভার্সিটিতে পড়ে সেটা আমি জানি। আমাকে একদিন নিয়ে চল। মা, লাভ নেই, ভাইয়া তোমার সাথে কথা বলবে না। আচ্ছা, আমি ওর আসার জন্য অপেক্ষা করব। এদিকে ইরার বাবা তো দূর চিন্তা করে বসে আছে। আকাশ আসাতেই, আকাশ, কোনো ব্যবস্থা কি হলো? জি আঙ্কেল, আপনি কাল ওই অফিসে যাবেন, বাকিটা ওনারা দেখে নেবে। তবে একটা কথা। কি কথা? তার জন্য আপনার এই বাড়িটা ওদের কাছে বন্ধক রাখতে হবে সিকিউরিটি হিসাবে। কেন কেন? বুঝতেই তো পাচ্ছেন, ওনারা আপনাকে 5 কোটি টাকা মাল দিবে, আপনি তো নগদ কোনো টাকা পরিশোধ করবেন না। তার উপর যদি আপনি সে মাল নিয়ে আর কাজ না করেন বা অন্য জায়গায় লাগিয়ে দেন, তার সাথে দেখা যাবে মাল বিক্রি না। বুঝতে পেরেছি, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? সমস্যা হবে না, আপনি এই বাড়ির দলিল আর অফিসের দলিল নিয়ে আসবেন। ওনারা তো আপনার বাড়িটা দখল করে নেবে না, ওরা তো সিকিউরিটি হিসাবে এগুলো নিতে চাচ্ছে। আপনি যদি ওদের পণ্যের টাকা সময় মতো দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি না দিতে পারেন তাহলে ওনারা আপনার দলিল বিক্রি করে টাকা উসুল করে নেবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে এইগুলো নিয়ে যাব। আমি তাহলে এখন ঘুমাতে যাই, সকালে আবার ভার্সিটি যেতে হবে। এদিকে নিজের রুমে চলে আসে। ওখানে এসে ফ্রেশ হয়ে এসে দেখে ইরা ওর রুমে। কি ব্যাপার, আপনি এত রাতে আমার রুমে কেন? কেন, আমার কি আসতে মানা আসছে? অবশ্যই আছে। কেন? আমি একজন অবিবাহিত ছেলে আর আপনিও একজন অবিবাহিত মেয়ে। এত রাতে একই রুমে যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো আপনার বদনাম হয়ে যাবে। তা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, পুরো ফ্ল্যাটে কেউ নেই, সবাই বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু কেন ছাড়লো? তা আমি কি করে বলবো? তাছাড়া তোমার রুমে একা থাকলেও তুমি যে কিছু করতে পারবে না তা আমি খুব ভালো করেই জানি। দেখো, কাউকে এইভাবে বিশ্বাস করা ঠিক না। তা আপনাকে না জানলেও চলবে, তার আগে আমাকে এটা বলুন, এত রাতে কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন? কোনো মেয়ের সাথে না। তাহলে শার্টে মেয়েদের চুল আসলো কোথা থেকে? কি, আমার সাথে চুল? তাও আমি জানি না। ধরা খাওয়ার ভয়ে এরকম করছেন কেন? সত্যি বলছি, আমি তো বিয়েতে দাওয়াতে গিয়েছিলাম। তাহলে তো অনেকে মেয়ের সাথেই ফ্লার্ট করেছেন, তাছাড়া ওইসব আপনাকে দিয়েও হবে না।
একদিন কিন্তু সবকিছু আপনার উপরেই দেখাবো। চাইলে এখনই দেখাতে পারো। এই আপনি জানতো, আমার বাড়ি থেকে আমাকে চলে যেতে বলছেন। দেখুন আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি কিন্তু। তাহলে কি করবেন? আমিও দেখি কি করতে পারো। কথাটা বলা শেষ হতেই ইরাকে জড়িয়ে ধরে আর কিস করে বসে। হঠাৎ এরকম কিস করাতে ইরা কিছু ভয় পেয়ে যায়, তাই আকাশকে ছাড়িয়ে নেয়। এবার তো দেখলেন আমি কি করতে পারি। তেমন কিছুই পারলেন না। আপনার জায়গায় আমি হলে তো। আপনি থাকলে কি করতেন? না কিছু না, তবে তোমার সাহস আছে বলতে হবে। পুরুষ মানুষের বড়ের সাহস অনেক বেশি থাকে। কিন্তু তোমার সাহস কিন্তু অনেক কম। একবার আপনি করে বলছেন, আরেকবার তুমি করে বলতেছো। আপনার আসলে মতলবটা কি বলুন তো? অনেক কিছু তো আছে, কিন্তু বলবো না। সময় হলে করে দেখাবো। সকালবেলা আমার সাথে ভার্সিটিতে যাবে, তাই যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করবে। কোনো মেয়ের সাথে কোথাও যায় নাই? ওই তোকে যা বলছি সে কথা যদি নড়চড় হয় জনেই মেরে দেবো তোকে, বুঝলি আমার কথা? ঠিক আছে, বুঝছি। হ্যাঁ এই তো, গুড বয়। এদিকে সকালে আকাশ ইরার জন্য অপেক্ষা করে। ইরা রেডি হয়ে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে ইরার বাবা অফিসে এসে সবটা ওনাদের হাতে দেয়। আপনাকে এইগুলো দিতে হবে না। কিন্তু আপনাদের তো এইগুলো দিতে হয়। লাগে, কিন্তু আপনাকে দিতে হবে না। তার কারণ কি? কারণ হচ্ছে আকাশ। আকাশ কি আপনার পরিচিত কেউ? তা আপনার না জানলেও চলবে, তবে তার জন্য আপনাকে ছোট্ট একটি কাগজে সাইন করতে হবে। কি কাগজ? চিন্তা করবেন না, তেমন কোনো কাগজ না। আঙ্কেল কোনো কিছু না পড়েই সাইন করে দেয়। এদিকে উনি চলে আসে, অন্যদিকে ইরার বাবা কাজ শুরু করে দেয়। অন্যদিকে পরের দিন ইরা আকাশের রুমে এসে গোসল করতে থাকে। আকাশ ভার্সিটি থেকে এসেই দেখতে পায় কেউ একজন ওর ওয়াশরুম ইউজ করতেছে, তাই দরজার সামনে গিয়ে বলি, কে আছে ভিতরে? বাইরে আসুন বলছি। ইরা আকাশের কথায় সত্যি সত্যি বাইরে চলে এলো। ইরাকে দেখে আকাশ চোখে হাত দিয়ে দেয়। ছি ছি, এরকম ভাবে আপনাকে বাইরে আসতে কে বলেছে? তুমি তো বললেই বাইরে চলে আসার জন্য। তাই বলে এভাবে? দেখি যখন ফেলেছো তখন আর চোখ বন্ধ করে রেখে কি হবে? তার কারণ আছে। কি কারণ শুনি? আপনাকে কেন বলবো? তাহলে কাকে বলবো শুনি? কথাটা বলেই আকাশের কাঁধে হাত রাখে, আর আকাশ তো ভয়ে হাত পা দুটোই কাঁপছে। কি হলো, এত কাঁপছো কেন? আসলে ফার্স্ট টাইম তো, সেজন্য এরকম হচ্ছে। ও তাই, তাহলে তো আরো অনেক কিছুই করতে হয়। দেখুন, আপনি এভাবে হুট করে আমার রুমে আসবেন না। আপনার তো নিজের ওয়াশরুম আছে, তাহলে আমার রুমে আসলেন কেন? এটা আমাদের বাসা, তাই আমার যখন ইচ্ছে হবে এখানে আসবো, তাতে আপনার কি এসে যায়? আপনাকে কতবার বলবো আমি একটা ব্যাচেলার ছেলে? এভাবে আমার রুমে আসলে লোকে কি বলবে আপনাকে? এই যে, এই বাসাতে এখন আর কেউ থাকে না, তা কি আপনি ভুলে গিয়েছেন? তাছাড়া আমরা 4 জন মাত্র এই বাড়িতে থাকি। বাবা তো অফিসে থাকে, মা তো রান্না করে আর টিভি দেখতে ব্যস্ত থাকে। তাহলে আমি আর তুমি বাকি থাকি, সেজন্য আমরা কি করি আর না করি তা তো অন্য কেউ দেখবে না। আপনার মতলব কি বলুন তো? তেমন কিছু না, তোমাকে নিয়ে বিকেলে বের হব। কোথায়? শপিং করার জন্য। আমার কাছে টাকা নেই কোনো কিছু কেনার মতো। মিথ্যা কেন বলছেন? সত্যি বলছি। সমস্যা নেই, আমি কিনে নেব নিজের জন্য। কিন্তু আমি কেন আসবো তা তো বলেন। আমি একা একা সব কিছু আনতে পারবো কি? তাও তো কথা। আচ্ছা চলুন। এরপর ওরা শপিংয়ে যায়। ওখানে ইরা ওর জন্য কিনতে থাকে ড্রেস, আর আকাশের জন্য কিছু কিনে নেয়। তবে আকাশকে বুঝতে দেয়নি বিল দেওয়ার সময়। বিলগুলো দিয়ে দাও। আশ্চর্য, আমি এত টাকা কোথা থেকে পাবো? আমার সাথে প্রথম শপিংয়ে আসলে, এখন কি আমি বিল দেবো নাকি? বাসা থেকে তো বের হওয়ার সময় বলেছিলে। তখন কি বলেছি তা জেনে এখন কি করবে? এখন যা বলছি তাই করো। পারবো না আমি। কথাটা বলতেই আকাশের মানিব্যাগ ইরা বের করে নেয়, আর ওখান থেকে 4টা কার্ড ক্যাশ কাউন্টারে সামনে রাখে। এই নিন কার্ড। কোন কার্ডটা আপনাদের কাজে লাগবে ওই কার্ডটা থেকে বিল রেখে দিন। আকাশ বেচারার কোনো কিছু করারই ছিল না, টাকা দিয়ে চলে আসে ক্যান্টিনে। এখানে কেন? নাচতে এসেছি। কি বলেন? এতগুলো লোকের সামনে নাচা কি ঠিক হবে? উফ গাধা, ক্যান্টিনে লোক কেন আসে তাও কি এখন বলে দিতে হবে? বুঝেছি, কিন্তু আমি কিন্তু কোনো কিছুর বিল দিতে পারবো না। ঠিক আছে, লাগবে না দেওয়া, আমি খাওয়াবো।
ওরা অর্ডার করে খেতে থাকে। অন্যদিকে ওখানে তখন ইরার বান্ধবী মিম আসে। তবে ভাগ্যক্রমে ওখানে রোজা আর ঈশা আসে কিছু কাজে। যদিও ঈশা আসতেই চায়নি, কিন্তু নীলাকেই কিছু কাজে সাহায্য করার জন্যই আসতে হয়েছে ওর সাথে। ওরা সবাই এখানে একই ক্যান্টিনে। মিম এসে ইরার পাশে বসে। আরে ভাইয়া কেমন আছেন? এখানে কি করে? ওটা তো আমিও ভাবতেছি, আমি এখানে কি করে এলাম। ভাইয়া মজা করবেন না তো? আরে আকাশ তো আমাকে আজকে 30,000 টাকার শপিং করিয়ে দিল, তাই আমি ওকে একটা ট্রিট দিচ্ছি। সত্যি ভাইয়া? সত্যি না চাই, জোর করে আমার সব টাকা নিয়ে নিল। কি ভাইয়া, কিছু কি ভাবছেন? আরে ও তো ভাবছে না, তাছাড়া খাওয়ার সময় কথা বলতে নেই, আগে খেয়ে নে তারপর কথা বলিস। এদিকে আকাশ খাচ্ছিল, তখন ওখানে নীলা চলে এসে আকাশের পা ধরে রাখে। কি আপনি পা ধরছেন কেন? কথাটা বলেই এবার সামনের দিকে তাকিয়ে ঈশাকে দেখতে পায়। সেই জন্য এবার যে পা ধরেছে তার মুখের দিকে তাকায়। তখন নীলাকে দেখেই অবাক হয়। আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এইদিকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। ওরা তো সবাই এইদিকেই তাকিয়ে আছে। আকাশ ঈশাকে ইশারায় নীলাকে এখান থেকে নিয়ে যেতে বলে। ঈশা সবটা বুঝতে পারে। নীলাকে ওখান থেকে উঠিয়ে, সরি আপু, আমার আপুর মাথায় একটু সমস্যা আছে, তাই আপনার পা ধরে রেখেছে, কিছু মনে করবেন না। ঈশার এমন কথায় নীলা অবাক হয়, কিন্তু কিছু বলে ওঠার আগেই নীলাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কোথা থেকে যে এসব লোক আসে? সত্যি মেয়েটাকে দেখে তো বড়লোক ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, কিন্তু ওই মেয়েটার মাথায় সমস্যা আসলো কি করে? তা আমি কি করে বলবো? ওই আমি কি তোকে জিজ্ঞেস করেছি যে তুই উত্তর দিচ্ছিস? না মানে আমি ভেবেছিলাম আমাকে বলছেন, সেজন্য উত্তর দিলাম। হয়েছে আমার বোঝা, এখন বাসায় যেতে হবে, চলুন। ঠিক আছে চলুন। ওরা বেরিয়ে পড়ে। এই দিকে ঈশা কিছু বুঝেই উঠতে পারেনি, তাই রাত 12টায় কল দেয়। তখন আকাশ ঈশাকে সবটা বলতে থাকে, কি কি হয়েছে আর না হয়েছে। সবটা শোনার পর, তবে একটা কথা ভাইয়া, ভাবি কিন্তু সত্যি অনেক সুন্দর, তোর সাথে মানাবেও অনেক ভালো। মার খাবি কিন্তু তুই। আমি কেন মার খাবো? তাহলে কে খাবে শুনি? তুমি খাবে? এই তোর কথা এরকম শোনা যাচ্ছে কেন? কোন ভাইয়া? আমি তো ঠিকভাবেই কথা বলছি। এই যে সামনে তাকান। আকাশ মোবাইলটা এক পাশে রেখে সামনে তাকায়। এদিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগী ভাবে। কি ব্যাপার, আপনি এখানে কেন, তাও এত রাতে? কেন আসতে কি পারি না? পারেন না? কেন পারি না? আমার বাবার বাড়ি, যেখানে ইচ্ছে সেখানে থাকবো, তাতে আপনার কি? দেখুন, আপনি বুঝতে পারছেন না, একটা ছেলে আর একটা মেয়ে এত রাতে একটা রুমে থাকলে তাদের মাঝে অনেক কিছু হয়ে যেতে পারে। সত্যি বলছো? কি কি হয় বলো? তোমার কি লজ্জা শরম বলতে নেই? নেই বলেই তো তোমার কাছে এসেছি। এই জানতো এখান থেকে। এইদিকে ঈশা সব কিছু শুনতেছে আর হাসতেছে। তার আগে এটা বল, এত রাতে কোন মেয়ের সাথে কথা বলছিস? কেউ না। মোবাইলটা দেখি। কথাটা বলেই ঈশা কল দেয়। কেননা দেখলে তো কি হবে আপনারা বুঝতেই পারছেন। কি হলো, মোবাইলটা দেখাতে বলেছি না? জি না। আকাশ মোবাইল দিতে না চাইলে জোর করেই নিতে যায়। এতে ওরা দুজনে একজন অপরজনের ওপর গড়াগড়ি খাচ্ছে। একটা সময় ওরা খাট থেকে নিচে পড়ে যায়। আর তখন আকাশের ইরার উপরে ছিল। ব্যাপারটা এতটাই রোমাঞ্চকর ছিল যা বলার বাইরে। এবার ইরা আকাশের চোখের দিকে তাকে অনেক কিছু বুঝতে পারে, তাই নিজেকে এবার সামলে নিতে যাবে, কিন্তু আকাশের জন্য পারেনি। ওদের মধ্যে অনেক কিছুই হয়ে যায়। অনেক কিছু বলতে ওই সব আবার ভেবে নিয়ে না আপনারা। সবটা শেষে, সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তোমাকে দিয়ে কোনো কিছু হবে না, কিন্তু তুমি তো দেখি। প্লিজ আমাকে খারাপ ভাববেন না। আরে খারাপ কেন ভাবতে যাব? তাছাড়া এতে তো আমার জন্যই ভালো হলো। এর মাথায় কি আবার গন্ডগোল শুরু হলো নাকি? কি ভাবছো? তেমন কিছু না। আচ্ছা এখন যান রুম থেকে, নয়তো আপনার বাবা মা অন্য কিছু মনে করে বসবে। আমি বাবা মাকে বলেই তারপর এসেছি। কি বলছেন? এই যে আমি আর তুমি একসাথে ঘুমাবো। কথাটা শেষে আকাশের কাশি উঠতে থাকে। ইরা পানি এনে দেয়, তা খেয়েই শান্তি হয়। আপনি আসলে কি চান বলুন তো? চাই তো অনেক কিছু, কিন্তু তুমি দিতে পারবে তো? কি চান? এখন না, পরে জানাবো। আগে আমি দেখি আমি যা ভাবতেছি তা সত্যি হয় কিনা। যদি হয় তাহলে আমি জানাবো। দেখুন রাত 1টা বাজে, আপনার এবার যাওয়া দরকার। যাচ্ছি।
তবে একটা কথা, কি কথা? সকালে আমার জন্য অপেক্ষা করবে, দুজনে একসাথে যাব। সে দুজনে তো একসাথেই যাই, এটা নতুন বলার কি আছে? আছে বলার, শরীর যদি ব্যথা করে তাহলে তো আর যেতে পারবো না, সেজন্য বললাম আর কি। বুঝতে পারলাম না। ওখান থেকে ইরা চলে যায়। এইদিকে পরের দিন ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। এইদিকে দেখতে দেখতে বছর পার হতে থাকে। ইরা আর আকাশের মধ্যে অনেক কিছুই হয়ে যায়, কিন্তু ইরা আকাশকে ভালোবাসলেও আকাশ এখনো ভালোবাসার কথা ইরাকে জানায়নি, আর নাই ইরা জানিয়েছে। এদিকে ঈশাও আকাশের ভার্সিটিতেই ভর্তি হয়েছে। এখন আকাশের সাথে ঈশার প্রতিদিন দেখা হয়, আর প্রতিদিনই আকাশ ওর বাবা মায়ের খোঁজ ঈশার থেকেই নেয়। ভাইয়া তুই আমাকে জিজ্ঞেস না করে বাড়িতে এসে একদিন দেখে যা। না রে বোন, আমি আর আসবো না ওই বাড়িতে। তোকে যে দেখতে খুব ইচ্ছে করছে আমার। ভার্সিটিতে তো আমাদের দেখা হয়। আচ্ছা ভাইয়া, তোর নতুন বাসার ঠিকানা দে, আমি একদিন তাহলে তোর বাসায় আসবো। কিন্তু তুই আসলে যে সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, আমি শুক্রবার আসবো তোর সাথে দেখা করার জন্য, আর আসার সময় তোর পছন্দের খাবারগুলো রান্না করে নিয়ে আসবো। তারপর দুই ভাই বোন জুটিয়ে আড্ডা দিব। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা নোট করে রাখ। ঈশাকে অ্যাড্রেস দিলে ও নোট করে রাখে। ওইদিকে আকাশ ওর কাজ করতে থাকে, অন্যদিকে বাজার করে আকাশের সব পছন্দের খাবার নিয়ে আসে। তারপর ওইগুলো রান্না করতে গেলে ঈশা, ঈশা, এ কি মা, তুই রান্নাঘরে কেন? মা এমনিতেই রান্না করতে ইচ্ছে হলো, তাই তো চলে আসলাম। কিন্তু তুই তো সচরাচর রান্না করিস না, কিন্তু যেসব খাবার রান্না করতে যাচ্ছিস সবগুলো তো আকাশের পছন্দের। সত্যি করে বল তো, তুই কোথায় যাবার প্ল্যান করছিস? মা আমি এইগুলো ভাইয়ার জন্য রান্না করব, সেজন্য রান্না শেষ হতেই চলে যাব দেখা করতে। আকাশ কোথায় থাকে তা কি জানিস? জানি, ভাইয়া অ্যাড্রেস দিয়েছে। আমাকেও নিয়ে চল তোর সাথে। তোমার যাওয়া লাগবে না। কেন? আমি এলে সমস্যা কি? আমার কি ইচ্ছা করে না আকাশকে একটি বারের দেখার জন্য? যদি ভাইয়াকে এতই ভালোবাসতে তুমি, তাহলে আর চাই করতে না কেন? নীলা আপুর কথা শুনে তুমি ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিতে না। আমার যে তখন কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। তার উপর নীলায় এমনভাবে বলল, আর আমারও রুমে গিয়ে ওদের এইভাবে দেখেছিলাম, তাহলে বিশ্বাস না করে আর কোনো উপায় ছিল না। তুই বল। তুমি তো তোমার ছেলেকেই চিনতে পারোনি, তাই এরকম হচ্ছে। এখন সরো তো, আমাকে রান্না করতে দাও। আকাশের মা ওখান থেকে চলে যায়। ঈশা তো রান্না করে। অন্যদিকে ইরা চলে আসে আকাশের রুমে। কি ব্যাপার, আপনি এখানে কেন? এটা আমার বাসা, তাই আমি যখন খুশি আসব। এসেছেন যখন আবার বের হয়ে যান। কেন কেন? ভেবেছিলাম তোমার সাথে একটু কথা বলবো, আড্ডা দিব, কিন্তু তুমি তো দেখতেছি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দিচ্ছি। আমি এখন ঘুমাবো। তো আমি না করেছি নাকি? তুমি ঘুমাও, আমি তখন কি? না কি শোনা, আমি যাচ্ছি বান্ধবীদের সাথে একটু আড্ডা দিতে, ফিরবো বিকালে। আমাকে কেন বলছেন? তুমিও চলো আমার সাথে। কোনোভাবেই যাওয়া যাবে না। ঈশা এসে না পেলে আমার খবর আছে। আপনি যান, আমি আসতে পারবো না। ঠিক আছে। ইরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বাসার বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া কেমন আছিস? এই তো বোন, ভালো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, তবে একটু বেশি গরম লাগছে। আচ্ছা, আমার সাথে এখন চল রুমে। ঈশাকে নিয়ে রুমে যায়। ঈশা ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে ওরা দুই ভাই বোন গল্প করতে থাকে। ততক্ষণে প্রায় 2টার বেশি বাজে। ভাইয়া চল এখন খেয়ে নি। তোর কি খিদে পেয়েছে বেশি করে? আসলে আমি তোর জন্য রান্না করতে করতে খাবারের সময় পাইনি। তুই খেয়ে আসতে পারলি না? ততক্ষণ তো সময় অনেক পেরিয়ে যাবে। তাছাড়া আমি তোর সাথে কয়েকদিন থাকবো। আমার সাথে থাকবি মানে? বারে, আমি কি চলে যাওয়ার জন্য এসেছি নাকি? তাছাড়া আমি এখানে অনেক খাবার রান্না করে এনেছি। তাছাড়া তোর বাসায় তো ফ্রিজ আছে, কিচেন আছে, তাহলে সমস্যা কি? আমি 2-3 দিন এখানে থাকবো। বাড়িতে বলে এসেছি আমি তোর সাথে যে কয়েকদিন থাকবো। কিন্তু বোন, আমি আশা থেকে তুই খুশি না? আরে আমি অনেক খুশি, কিন্তু একটা সমস্যা আছে যে। কি সমস্যা? আচ্ছা থাক, তুই তো দুপুরবেলা ঘুমাস, তাহলে ঘুমা। তুই কি করবি? আমিও ঘুরবো, কিন্তু একটা কথা। কি কথা ভাইয়া? কেউ যদি দরজা নক করে, ভুলে কিন্তু দরজা খুলবি না। কেন কেন? আরে তোকে আর আমাকে এক রুমে দেখলে ওরা কি ভাববে? আমরা তো ভাই বোন, তাহলে আর সমস্যা কি? উফ, আরে আল্লাহ, তুই যে আমার বোন তা ওরা জানে না। কেন, তুই কি ওনাদের তোর পরিচয় বা তোর কে কে আছে তা তুই কিছু জানাসনি? না। আচ্ছা, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই ঘুমা।
ওরা ঘুমিয়ে পড়ে। এইদিকে সন্ধ্যের পর ঈশা উঠে তরকারি গরম করতে থাকে। তরকারি গরম করা শেষ হলেই, নাস্তা করবি না? কয়টা বাজে? 8টা বাজে। ফ্রেশ হয়ে তারপর দুজনে আমরা নাস্তা করে গল্প করব। এইদিকে ওরা নাস্তা করে গল্প করতে থাকে। অন্যদিকে ইরার কথা আকাশ ভুলেই গিয়েছে প্রায়। রাত 10টার দিকে দরজার কলিং বেল কেউ বাজাতেই থাকে। ভাইয়া দেখ তো কে এসেছে। আকাশ দরজার সামনে গিয়ে দেখতে থাকে। গ্লাসের দিক দিয়ে তখন ইরাকেই দেখতে পায়, হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হাই আল্লাহ, এখন কি করব? ঈশাকে দেখলে তো সব মাথায় করে রাখবে। ঈশা, ঈশা কোথায় তুই? ভাইয়া আমি তো বারান্দায়। কেন, কি হয়েছে? আর কে এসেছে? পরে বলবো, এখন তুই বারান্দায় থাক। আমি না বলা পর্যন্ত রুমে আসবি না। ঠিক আছে। ঈশা বারান্দায় থেকে যায়। অন্যদিকে আকাশ দরজা খুলে দেয়। দরজা খুলতে এত সময় লাগে কেন? আমি ওয়াশরুমে ছিলাম। ও তাই বলো, রুমে কোনো মেয়ে নেই তো? আমার রুমে মেয়ে আসবে কোথা থেকে? কেন, আসতে কি পারে না? না, পারে না। নাও রাতের খাবার, এগুলো খেয়ে নাও। ঠিক আছে, খাবো। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? থাকলে কি কোনো সমস্যা? সমস্যা। কি বললি তুই? কই কিছু না তো। তাহলে চুপচাপ খেতে থাক। এদিকে ঈশা ওদের কথা শুনতে পাচ্ছে, তাই উকি মেরে দেখতে থাকে ভিতরে কে আছে। ঈশা ভালো করেই দেখতে পেল ইরাকে। কি ব্যাপার, এই আপুটা এখানে কি করে এলো? কে রে, খাচ্ছিস না কেন? খাবো তো পরে, এখন খিদে নেই। তোকে এখনই খেতে হবে, দেরি করে খেলে শরীর খারাপ করবে তো তোমার। আমাকে নিয়ে তোমার তো চিন্তা হচ্ছে কেন? ও তুমি বুঝবে না, এখন খেয়ে নাও। আমি সকালে এসে বাটিগুলো নিয়ে যাব, আর সকালে নাস্তা দিয়ে যাব। সকালে নাস্তা লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। ওই, আমি থাকতে তুই বাহির থেকে কেন খেয়ে আসবি? আমার জন্য প্রতিদিন এত কষ্ট করেন কেন? যেন এই কষ্টের বিনিময়ে একদিন তোমার থেকে কিছু চেয়ে নিতে পারি। আমার মতো গরিবের কাছে দেওয়ার মতো কিছু নেই। যা দরকার সেটা টাকা দিয়ে কেনা যাবে না, তাই চাইলেই তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা, চেষ্টা করবো দেওয়ার। সত্যি দেবে তো? আর পরে না করতে পারবে না কিন্তু। আচ্ছা, করবো না। এদিকে ইরা যাওয়ার পর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঈশা ওখান থেকে বেরিয়ে আসে। কি ব্যাপার ভাইয়া, ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? একটু আগে যে মেয়েটা তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে চলে গেল এখান থেকে। ওর নাম ইরা, এই বাড়িটা ওদের। তাহলে ভাবির নাম ইরা? কি মজা, কি মজা। এই দাঁড়া দাঁড়া, আমি কখন বললাম ইরা তোর ভাবি হয়? তুই না বললেও আমি কিন্তু বেশ বুঝতে পারছি কে কার কি হয়। বিশ্বাস কর বোন, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলিস? তাহলে তোর এত কেয়ার করে কেন বলতো? তারপর প্রতিদিন তোর জন্য খাবার এনে দেয়, এত খেয়াল কে রাখে? আমিও তাই ভাবছি, মেয়েটা আমার এত খেয়াল রাখে কেন? ভাইয়া আমি বলবো কি? তুই কি বলবি? আসল কথা হলো ইরা মেয়েটা তোকে ভালোবাসে। কি যাতা বলছিস? ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আমি কি জানি, ওর কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। আমার কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না। শুন, মেয়েরা এইসব কথা কখনো আগে বলে না, ছেলেদেরই বলতে হয়। বুঝতে পারলাম, কিন্তু ও যে আমাকে ভালোবাসে তা আমি বুঝবো কি করে? তার ব্যবস্থা আমি করব। কি করবি তুই? আমি যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়ে যাব। কিভাবে? তা তুই পরেই জানতে পারবি, ওই সময় বুঝতে পারবো ইরা তোকে সত্যি ভালোবাসে কিনা। আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুই খেয়ে শুয়ে পর। এত রাতে কি কাজ তোর? তুই কি ভুলে গিয়েছিস? আমি কি ভুলে গেলাম বলতো? তুই যে রাতে চকলেট আর ফুচকা খেয়ে ঘুমাস, তাই তো তোর জন্য আনতে যাচ্ছি। আমার ভাইটা তাহলে মনে আছে? আছে, তুই থাক, আমি নিয়ে আসতেছি। ওখান থেকে বের হয়ে চলে আসে। তারপর যা যা নেওয়ার সব কিছু নিয়ে চলে আসে। কিছুক্ষণ পরেই ইরার সাথে দেখা হয় রুমের সামনে। কি ব্যাপার, আপনি এভাবে দরজা আটকে কেন দাঁড়িয়ে আছেন? এত রাতে কোথায় বেরিয়ে গিয়েছো তুমি? তা এটা জিজ্ঞেস করার জন্য কি দাঁড়িয়েছিলেন? এত রাতে এগুলো কার জন্য? আমার জন্য। আমি যতদূর জানি তুমি এগুলো খাও না, তাহলে এগুলো আসলো কোথা থেকে? এখন খেতে ইচ্ছে করছে তাই নিয়ে এসেছি। ইরা আর কিছু বলল না, রুমে চলে গেল। এভাবেই দিন যেতে থাকে। ঈশা ওর ভাইয়ের কাছে থাকতে থাকে। 5 দিন কেটে যায়। ইরা অনেকবারই রুমে আসে, কিন্তু কোনো কিছুই বুঝতেই পারে না, তাই বারবার ফিরে যায়। এদিকে কিছুদিন পর ঈশা আবার বাড়িতেই চলে আসে একটা কাজে, তাই ইরাকে পরীক্ষা আর করতে পারল না। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে আকাশ ঈশার সাথে আড্ডা দিচ্ছিল। তখন ইরা দেখ তো, আকাশ একটা মেয়ের সাথে বসে বসে কথা বলছে, তাও হেসে হেসে।
আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে, ওকে তো আমি একটা ব্যবস্থা করেই সারবো। তাই আকাশের কাছে যাই। কি ব্যাপার, এই মেয়েটাকে? তুমি জেনে কি করবে? আমার জানাটা অনেক জরুরি, তাই জিজ্ঞেস করলাম। আমি তো বলতে রাজি না। তুই বলবি, তোর 14 গোষ্ঠীও বলবে। তাহলে ওনাদের থেকে জেনে নিন আমার কাছে কেন এসেছেন। ওই চুপ কর, তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ওই মেয়েটি তোর কি হয়? আপু, উনি আমার কেউ হয় না, আমি তো ওনার সাথে এমনিতে কথা বলছিলাম। সত্যি এমনিতে কথা বলছিলে নাকি অন্য কোনো ব্যাপারও আছে? তেমন কোনো ব্যাপার নেই। না থাকলেই ভালো। তবে একটা কথা, তোকে আমি আর ওর পাশে যেন না দেখি। বুঝলাম না একটা কথা, আমি কোনো মেয়ের সাথে কথা বলে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে বলেই তো আমি কথাটা বলতে না করেছি। কথাগুলো বলে ইরা চলে যায়। এবার ঈশা অনেক কিছু আন্দাজ করতে পেরেছে। ভাইয়া, আমার মনে হয় এরা তোকে ভালোবাসে। কি করে বুঝলি? আরে বোকা, তোকে ভালোবাসে বলেই তো তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। কিন্তু সত্যি ভালোবাসে কিনা তা কি করে বুঝবো? তুই গাধা, গাধাই রয়ে গেলি। ইরা তো ওখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতেই কিছু দিন পার হয়ে যায়। অন্যদিকে ঈশার জন্মদিন চলে আসে। তাই ঈশা আকাশের সাথে জন্মদিন পালন করবে বলে চলে আসে এই বাসায়। কিন্তু ইরা যা বুঝতে পেল কোনো মেয়ে ওদের বাসায় এসেছে, তাই ইরা চুপি চুপি ওদের বাসায় দেখতে থাকে। কোনো মেয়ে রুমটায় যায়, কিন্তু মেয়েটা অবাক করে দিয়ে আকাশের রুমে ঢুকে যায়। তাই ইরার এত রাগ হয় যা বলার বাইরে। ইরা তো রেগে গিয়ে দরজায় নক করে। এদিকে আকাশ ও ঈশা কেটে কাটার জন্য প্রস্তুত হয়। তখন কলিং বেল বাজলে ঈশা বুঝতে পারে কে হতে পারে। তাই ভাইয়া তুই থাক, আমি দরজা খুলে দিচ্ছি। তুই কেন খুলবি? তাছাড়া ইরা তোকে দেখলে কি করবে বুঝতে পারছিস তো? কিছু হবে না। ঠিক আছে, যা দরজা খুলে দে। ঈশা দরজা খুলতেই ইরা রেগে বাসার ভিতরে ঢুকে যায় আর আকাশের কলার ধরে বলে, ছি 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 ছি, তোকে আমি ভালো ছেলে মনে করেছিলাম, আর তুই একটা মেয়েকে রুমে এনে। আরে তুমি যা ভাবছো সেরকম কিছু না। যা দেখেছি তাতে কি বুঝবো? বাহ, আবার কেকও দেখছি আছে। তোমার তো জন্মদিন না আজকে, তাহলে ওই মেয়েটার জন্মদিন পালন করা হচ্ছে? আরে আপু, আপনি এভাবে কাঁদছেন কেন? চুপ বেয়াদব মেয়ে, আমার সংসার শুরু হওয়ার আগেই তুই ভেঙে দিয়েছিস। কিসের সংসার, একটু বুঝিয়ে বলবেন তো? তাছাড়া আপনাকে তো আমি চিনলামই না। আমি এই বাড়ির মালিকের মেয়ে ইরা চৌধুরী। বলি হলো, আমি এই বাড়িতে 1 মাস আগেও তো 10 দিন থেকে গেলাম, কেউ আপনাকে তো আমি দেখলাম না। কি 10 দিন তুই এই বাড়িতে ওর সাথে থাকলি, আর আমি এতবার এসেও জানলাম না? ওই আকাশের বাচ্চা, বল এরকম কয়টা মেয়েকে রুমে এনেছিস? কয়টা মেয়ের সর্বনাশ করেছিস বল? আরে আমি যাকে আনি না কেন তাতে আপনার কি? আমি কি মানে? আমারই তো সব কিছু। মানে? সেটাই তো, আপনার সব কিছু হয় কি করে? আমি আকাশকে ভালোবাসি। আপনি যে ওকে ভালোবাসেন তা কি করে বুঝবো? ও এই বাড়ি আসার পর থেকে প্রতিটা দিন ওর খেয়াল রাখার জন্য খাবার দিয়ে যেতাম, ওর কাছে আসার চেষ্টা করেছি, কিন্তু ও তো তা বুঝলোই না। ও যখন অসুস্থ হয়েছে তখন ওর পাশে থেকে সেবা করেছি। ওর কেউ নেই এটা জানার পরও ওকে ভালোবেসেছি আমি, কিন্তু কখনো মুখে বলিনি, কিন্তু প্রকাশ করেছি অনেকবার, কিন্তু বুঝলো না। আগে আমি কেক কাটি, তারপর না হয় আপনাকে আমি সবটা বুঝিয়ে বলবো। কি আর বাকি আছে বোঝানোর? আগে কেক কাটি, তারপর না হয় বলি। ঈশা কেক কাটে, আকাশ ওকে উইশ করতে থাকে। আকাশের মুখে বোন কথাটা শুনে ইরা অনেকটাই অবাক হয়। ওই বোন মানে? তুই ওকে বোন বলে কেন বলছিস? বারে, আকাশ আমার একমাত্র বড় ভাই, আর আমি ওনার একমাত্র লক্ষ্মী ছোট বোন, তাই না ভাইয়া? কি, তুমি না বললে তুমি এতিম? তাহলে এখন বোন আসলো কোথা থেকে? আবার কিছুক্ষণ পর না আবার বাবা মাও চলে আসে। আমার মা বাবা তো এখনো জীবিত আছে, তাহলে ওনাদের আনাটা তো স্বাভাবিক। কি, তোমার পরিবার থাকার সত্ত্বেও আমাদের বাড়িতে কেন থেকেছিস? ওটা বজ্জাত কোথাকার। কথাটাগুলো বলেই আকাশের বুকে কয়েকটা খুশি মেরে দেয়। আর লাগছে তো। বল, এই বাড়িতে কেন এসেছিস তুই? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, সেই জন্য তোমার কাছে আর তোমার পাশে থাকার জন্য এই বাড়িতে আসা। তাছাড়া আমি চেয়েছিলাম তুমি নিজের মুখে আমাকে ভালোবাসার কথাটা বলো, সেই জন্য আমি এতদিন কিছু বলিনি। শুধু কি আমার জন্য এই বাড়িতে আসা, নাকি অন্য কোনো কারণ আছে? তুমি তো কখনো নিজের বাড়িতেও যাওনি, এর মানে আমি কি ধরে নিব?
কেন যায় না ভাইয়া আমাদের বাড়িতে? কেন যায় না? তাহলে শুনেন। এরপর ইরাকে সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর ইরা আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি তোমাকে বুঝতে পারিনি। আমি জানতাম না তুমি কিছু ত্যাগ করে এসেছো, কিন্তু এখন যখন তোমার বাবা মা তোমাকে নেওয়ার জন্য এসেছে, তখন তো তুমি বাসায় যেতেই পারো। আমি তো ভাইয়াকে অনেকবার বলেছি, কিন্তু ভাইয়াতে কোনো কিছুই করতে রাজি হয় না। আচ্ছা, তুমি বাসায় তো যেতে পারো। বাসায় যদি যাই তোমাকে একসাথে নিয়ে ফিরবো। কিন্তু কেন? তুমি আগে বাসায় যাও, তারপর তোমার বাবা মাকে বলো আমার বাবার সাথে কথা বলতে। যদিও বাবা রাজি না হয়, আমি বাবাকে রাজি করাবো। তার আগে কাল আমি তোমাকে নিয়ে আর তোমার বাবাকে নিয়ে আমাদের বাসাতে যাব। কে কোথায় যাওয়ার কথা বলছে? আর এই মেয়েটাকে? আঙ্কেল, ও আমার ছোট বোন। আজকে ওর জন্মদিন, সেজন্য আমরা ওর জন্মদিন পালন করতেছি। ইরা, তুই কি এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ বাবা, আমার ভার্সিটিতে পড়ে। তা আকাশ, তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে এখন বোন আসলো কোথা থেকে? আঙ্কেল, তা আপনাকে পরে বলবো। বাবা, কাল তুমি আমার সাথে আকাশের পরিবারের কাছে যাবে। কেন? আমি যেতে বলেছি তাই যাবে। ঠিক আছে। এদিকে ঈশা বাড়িতে কল দিয়ে জানিয়ে দেয়। পরের দিন ওনাদের নিয়ে আকাশের বাড়িতে আসে। ইরার বাবা আর ইরা তো বাড়ি থেকে এতই অবাক হয় যা বলার বাইরে। এত বড় বাড়ি ওনারা আগে কখনো দেখেনি। তার সাথে বাড়িতে এত সৌন্দর্য দিয়ে ভরা। তুমি এইবারের ছেলে? কেন, ভিখারিদের মতো দেখতে মনে হচ্ছে নাকি? থুর, তুমিও না। এরপর ওরা ভিতরে যাওয়ার পর আকাশের বাবা মা ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাছাড়া কাঁদবে, এটাই তো স্বাভাবিক। পরে ওনারা কথাবার্তা বলে। নিজেদের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক করে দেওয়া হয়। 3 দিন পর ওদের বিয়েও হয়ে যায়। বাসর ঘরে তা মিস ইরা, শেষমেশ